ফার্স্ট অফ অল আমরা হচ্ছে কি নিয়ে কথা বলবো? প্রথমে আমরা এমসিকিউ সলভ করবো হচ্ছে ফার্স্টে জৈব রসায়নের এমসিকিউ গুলো সলভ করবো, ঠিক আছে? এই যে অর্গানিকের যে এমসিকিউ গুলো আছে এই এমসিকিউ গুলো হচ্ছে আমরা প্রথমে সলভ করবো আর কি। সো আসো সলভ করি। এখানে দেখতে পাচ্ছ আমরা হচ্ছে একদম মূল বইয়ের সকল এমসিকিউ গুলো নিয়ে আসছি। সবগুলো এমসিকিউ আছে, আমরা একটা একটা ধরবো আর সলভ করবো। সো আসি প্রথম এমসিকিউটা দেখি। প্রথম এমসিকিউটা কি আছে যে জৈব যৌগের অণুসমূহে কোন ধরনের বন্ধন দ্বারা গঠিত? আমরা নর্মালি জানি জৈব যৌগ সবগুলো বন্ধন হচ্ছে কোন ধরনের বন্ধন? সমযোজী বন্ধন, ঠিক আছে কিনা? আর অজৈব যৌগগুলো মেইনলি হচ্ছে কি আয়নিক বন্ধন। তাহলে আমরা এখানে এটার আনসার কি পাচ্ছি? এটার আনসার পাচ্ছি হচ্ছে কি সমযোজী বন্ধন। তাহলে ফার্স্ট এক নাম্বার এমসিকিউ আমরা সলভ করলাম যে আমরা প্রত্যেকটা এমসিকিউ কিন্তু ডিসক্রিপশন বলবো, ঠিক আছে? এক নম্বরে কি হবে আনসার? সমযোজী বন্ধন। আচ্ছা ঠিক আছে, এক নম্বর সমযোজী বন্ধন। এবার 2 নম্বর এমসিকিউতে আসি। বলেন 2 নম্বর এমসিকিউতে কি লেখা আছে? কার্বন পরমাণুতে sp2 সংকরায়ন হয়েছে। কোনটাতে? sp2 সংকরায়ন হয়েছে। তাহলে আমরা এখন সংকরায়ন সম্পর্কে একটু বলবো। যতগুলা জৈব যৌগ আছে সবগুলা সংকরায়ন 3টার মধ্যে সীমাবদ্ধ। কয়টার মধ্যে সীমাবদ্ধ? 3টার মধ্যে সীমাবদ্ধ। সেই সংকরায়নগুলো কি কি? নাম্বার 1, যদি কার্বন কার্বন একক বন্ধন থাকে তখন কি হয়? যদি কার্বন কার্বন ডাবল বন্ধন থাকে তখন কি হয়? আর কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকলে তখন কি হয়? যদি কার্বন কার্বন সিঙ্গেল বন্ড হয় তখন এদের সংকরায়ন হয় sp3। আর যদি ডাবল বন্ড হয় সেক্ষেত্রে সংকরায়ন হয় sp2। আর যদি কার্বন কার্বন ট্রিপল বন্ড হয় সেক্ষেত্রে সংকরায়ন হয় কি sp। তাহলে এই 3টা জিনিস মাথায় রাখা লাগবে। কার্বন কার্বন সিঙ্গেল বন্ড হইলে হয় কি sp3, ডাবল বন্ড হইলে কি sp2, আর ট্রিপল বন্ড হইলে কি হয় sp। তাহলে এখন আমরা 2 নম্বর প্রশ্নটার দিকে তাকাই। 2 নম্বর প্রশ্নে আমাকে জিজ্ঞেস করছে নিচের কোনটিতে sp2 আছে? নিচের কোনটিতে কি আছে? sp2 সংকরায়ন আছে। তোমাকে আমি একটু আগে শিখে এসেছি sp2 সংকরায়ন থাকবে কাদের ক্ষেত্রে বলো? যাদের ক্ষেত্রে কার্বন কার্বন কি থাকবে? দ্বিবন্ধন থাকবে। তাহলে আমি কি দেখতে পাচ্ছি এখানে দ্বিবন্ধন আছে? নাই, তার মানে এটা হবে না। এখানে কি দ্বিবন্ধন আছে? নাই। এখানে ত্রিবন্ধন আছে, তার মানে এটাও হবে না। এখানে সবগুলাই একক বন্ধন, এটাও হবে না। তাহলে দ্বিবন্ধন আছে কোনটাতে? 4 নাম্বার অপশনে দ্বিবন্ধন আছে। তাহলে আনসার হবে কি 4 নাম্বার। ঠিক আছে, সংকরায়ন সম্পর্কে আরেকটা প্রশ্ন আসছে। কার্বনিল মূলকে কোন ধরনের সংকরায়ন দেখা যায়? তাহলে কার্বনিল মূলকে কোন ধরনের সংকরায়ন দেখা যায় সেটা আমাকে দেখতে হচ্ছে, ঠিক আছে? আসেন কার্বনিল মূলকে কোন ধরনের সংকরায়ন দেখা যায় সেটা আমরা দেখি। কার্বনিল মূলক বলতে কি বুঝি আমরা? 3 নাম্বার এমসিকিউ, এখানকার 3 নাম্বার এমসিকিউ। আসেন 3 নাম্বার এমসিকিউটা আমি এখানে লিখি। 3 নাম্বার এমসিকিউ হচ্ছে কার্বনিল মূলক। কার্বনিল মূলকে বলতে আমরা কি বুঝি? যে কার্বনের সাথে এই বন্ধনটাকে বলা হয় কি? এই মূলকটাকে বলা হয় কি মূলক? কার্বনিল মূলক। তাহলে বলো কার্বনিল মূলকের মধ্যে আমি কি দ্বিবন্ধন পাচ্ছি না? হ্যাঁ পাচ্ছি। দ্যাটস ওয়াই এখানে যে সংকরায়নটা হবে সেটা হচ্ছে কি সংকরায়ন? sp2 সংকরায়ন। তাহলে কার্বনিল মূলকের সংকরায়ন কি হবে? sp2 সংকরায়ন হবে। তাহলে দেখো কার্বনিল মূলকের মধ্যে সংকরায়ন আমরা কি লিখেছি? sp2 লিখেছি। ওকে, এছাড়াও এরকম যদি ট্রিপল বন্ড থাকে সেক্ষেত্রে আমরা কি বলবো? sp। আর যদি ডাবল বন্ড থাকে সেক্ষেত্রে বলবো কি sp2। এবার আসেন এরপরের বিক্রিয়া, 4 নম্বর বিক্রিয়া। অ্যামোনিয়াম সায়ানাইড থেকে ইউরিয়া তৈরি করছে। তাহলে আমরা বিক্রিয়াটা লিখবো 4 নম্বর বিক্রিয়া। এটা হচ্ছে 4 নম্বর এমসিকিউ। 4 নম্বর এমসিকিউ আমরা ক্লাস শেষে এই সবগুলা স্লাইড কিন্তু দিয়ে দেবো, সুতরাং টেনশনের কোনো দরকার নাই, ঠিক আছে? আপনারা মনোযোগ সহকারে ক্লাসটা দেখেন। আমি সবগুলো এমসিকিউ পাই টু পাই সলভ করতেছি। প্রথমে আসেন, এখানে আমরা লিখলাম অ্যামোনিয়াম সায়ানাইড NH4CnO। এটাকে আমরা সামান্য তাপ দিয়ে এটাকে আমরা হচ্ছে ইউরিয়া বানাইলাম। তাহলে ইউরিয়া কেমনে বানাইছি দেখেন, একটু ছোট করি। হ্যাঁ, ইউরিয়া বানাইলাম এভাবে NH2CO NH2CO বানাইলাম। এখানে সামান্য তাপ দিছি। এই বিক্রিয়াটাকে আমরা দুই ধরনের বিক্রিয়া বলি। একটা হচ্ছে তোমার সমানুকরণ বিক্রিয়া। এই বিক্রিয়ার অপর নাম হচ্ছে কি? এই বিক্রিয়ার নাম হচ্ছে কি সমানুকরণ বিক্রিয়া বা পূর্ণবিন্যাস বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়ার দুটো নাম আছে, একটা হচ্ছে কি সমানুকরণ বিক্রিয়া বা হচ্ছে কি পূর্ণবিন্যাস বিক্রিয়া। তাহলে আমরা এখন 4 নাম্বার এমসিকিউটা দেখবো। আমাদের অনুশীলনে 4 নাম্বার এমসিকিউটা দেখবো। 4 নাম্বার এমসিকিউ কি জিজ্ঞেস করছে? এই বিক্রিয়াটা হচ্ছে কোন ধরনের বিক্রিয়া? তাহলে আনসার কি হবে বলো? সমানুকরণ বিক্রিয়া। আর সমানুকরণ না থাকলে অপশনে কি থাকতে বলো? পূর্ণবিন্যাস বিক্রিয়া। তাহলে আমাদের এইটুকু কি হয়ে গেল? সলভ হয়ে গেল। 4টা এমসিকিউ সলভ হয়ে গেল ফার্স্ট। এবার চলে আসি 5 নাম্বারে। খুব সুন্দর একটা প্রশ্ন করছে 5 নাম্বার।
নিচের কোনটি এলিফেটিক যৌগ? নিচের কোনটি এলিফেটিক যৌগ? তাহলে এখন আমাদের এলিফেটিক এবং এরোমেটিক সম্পর্কে কি থাকা লাগবে? আইডিয়া থাকা লাগবে। সো এখন আমরা হচ্ছে এলিফেটিক আর এরোমেটিক সম্পর্কে আইডিয়া নেব। আসেন, এই 4টা এমসিকিউ সলভ হয়ে গেছে, এবার আমরা 5 নম্বরে চলে যাব। তাহলে এবার আসেন হচ্ছে এবার 5 নম্বর এমসিকিউ। এলিফেটিক কারা? এলিফেটিক। আর একটা আলোচনা আসছে হচ্ছে এখানে কি? এরোমেটিক। এরোমেটিক এলিফেটিক যেগুলা, সেখানে কিন্তু কি থাকবে না, কোন এলিফেটিক যৌগটাতে কোন ধরনের একান্তর দ্বি বন্ধন থাকবে না, কিন্তু অ্যারোমেটিক যৌগে একান্তর দ্বি বন্ধন থাকবে। এলিফেটিক যৌগ যেগুলা, এটা তো 1 নম্বর ক্যারেক্টারিস্টিক। 2 নম্বর ক্যারেক্টারিস্টিক, এলিফেটিক যৌগ সমূহ হাকেল নীতি মানবে না। এলিফেটিক যৌগ সমূহ কি হাকেল নীতি মানবে না। আজকের যে লাইভ ক্লাসটা নিচ্ছি, এই ক্লাসটা করার পরে যদি কেমিস্ট্রির, স্পেশালি অর্গানিক কেমিস্ট্রিতে যদি কারো কোনো দুর্বলতা থাকে, সম্পূর্ণ দায়ভার আমার। 100% ক্লিয়ার হবে, 100% ক্লিয়ার হবে, ড্যাম শিওর। হাকেল নীতি মানবে না, কিন্তু এখানে কি হবে? হাকেল নীতি অবশ্যই মানবে। আর হাকেল নীতি মানে কি? হাকেল নীতি মানে হচ্ছে 4n+2 সংখ্যক কি পাই ইলেকট্রন থাকবে। হাকেল নীতিতে কি থাকে? 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকবে। তাহলে এক্ষেত্রে কি হবে না? পাই ইলেকট্রন থাকবে না। আর যারা হাকেল নীতি মানবে তাদের ক্ষেত্রে কি হবে? 4n+2 সংখ্যক কি থাকবে? পাই ইলেকট্রন থাকবে। যেখানে n হবে পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ হলে কিন্তু চলবে না। হ্যাঁ, n হবে কি পূর্ণ সংখ্যা, আর এখানে n হবে ভগ্নাংশ। আপনি যদি অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে অর্থাৎ এলিফেটিক যৌগের ক্ষেত্রে যদি আপনি এই হাকেল নীতির অ্যাপ্লাই করেন, তাহলে সেখানে n এর মান পাবেন কি ভগ্নাংশ। আর অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে যদি আপনি হাকেল নীতি অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে n এর মান পাবেন কি পূর্ণ সংখ্যা। তাহলে আমরা এবার মূল কাঠামোতে চলে আসি। তাহলে আমাদের এখানে অপশনটা কি ছিল? নিচের কোনটি এলিফেটিক যৌগ? তাহলে ইথিলিন অক্সাইড স্ট্রাকচার দেখতে পাচ্ছি কেমন, অ্যানিলিনের স্ট্রাকচার দেখতে পাচ্ছি, টলোইন স্ট্রাকচার দেখতে পাচ্ছি, এবং ফেনল এর স্ট্রাকচারও দেখতে পাচ্ছি। তাহলে এখন দেখো, নিঃসন্দেহে এই যৌগটা কি অ্যারোমেটিক, এই যৌগটা কি অ্যারোমেটিক, এই যৌগটাও কি অ্যারোমেটিক, কিন্তু এরা অ্যারোমেটিক নয়, এরা চাক্রিক যৌগ। ইথিলিন অক্সাইড একটা চাক্রিক যৌগ, কিন্তু কি নয় অ্যারোমেটিক নয়। এটা হচ্ছে একটা বদ্ধশিকল একটা যৌগ, কিন্তু এটা কি নয় অ্যারোমেটিক নয়। ঠিক আছে, এবার চলে আসি। আমরা যখন পড়ছিলাম যে জৈব যৌগের সংখ্যা এত বেশি কেন, 6 নম্বর এমসিকিউটা খেয়াল করেন সবাই। 6 নম্বর এমসিকিউতে কি আছে? ক্যাটেনেশন ধর্ম প্রদর্শন করে কে? ক্যাটেনেশন ধর্ম প্রদর্শন করে কে? ঠিক আছে, তাহলে ক্যাটেনেশন ধর্ম প্রদর্শন করে কে? এই এমসিকিউর আনসারে আসেন। ক্যাটেনেশন ধর্ম প্রদর্শন করে কে? 6 নম্বর এমসিকিউর জন্য সলভ। 6 নম্বর এমসিকিউর জন্য সলভ হচ্ছে জৈব যৌগের সংখ্যা এত বেশি কেন? জৈব যৌগের সংখ্যা অত্যাধিক হওয়ার কারণ কি, মানে অনেক বেশি হওয়ার কারণ কি, সেটা বলতেছি আমি। নাম্বার ওয়ান হচ্ছে কি? ক্যাটেনেশন ধর্ম। নাম্বার 2 হচ্ছে তোমার পলিমারকরণ। নাম্বার 3 হচ্ছে আপনার তড়িৎ ঋণাত্মকতা। তাহলে ক্যাটেনেশন মানে কি? ক্যাটেনেশন মানে হচ্ছে কার্বনের সাথে কার্বন, এই যে কার্বনের সাথে কার্বন যুক্ত হওয়ার যে প্রবণতা, সেটাকে বলা হচ্ছে কি? ক্যাটেনেশন ধর্ম। কি ধর্ম বলা হচ্ছে? ক্যাটেনেশন ধর্ম বলা হচ্ছে। এরকম লক্ষ লক্ষ কার্বন পরমাণু একে অপরের সাথে কি হতে পারে? যুক্ত হতে পারে। তাহলে এইগুলো হচ্ছে জৈব যৌগের সংখ্যা বেশি হওয়ার কারণ। তাহলে আমাকে যদি প্রশ্ন করা হয় যে ক্যাটেনেশন ধর্ম প্রদর্শন করেন নিচের কোন মৌলটি, অবশ্যই জৈব রসায়নের মধ্যে কি জৈব যৌগের মধ্যে মূলত কি কি আছে বলেন তো? কার্বন আছে, আর কি আছে? হাইড্রোজেন আছে। তার মানে ক্লোরিনের কথা এখানে আসবে না, নাইট্রোজেন হবে না, অক্সিজেন হবে না, আনসার কি হবে? কার্বন হবে। ঠিক আছে, এবার চলে আসেন নেক্সট। এরপরে
নিচের কোন যৌগগুলোতে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্যের বৃদ্ধি ক্রমশ সঠিক? তাহলে নিশ্চয়ই এখন আমার কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্যগুলো জানতে হবে, ঠিক আছে? ওকে ফাইন, আমরা এখন কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্যগুলো জানবো। সো শুরু করে আসি। এটা হচ্ছে 7 নম্বর এমসিকিউ। তাহলে 7 নম্বর এমসিকিউর ব্যাখ্যা। কার্বন কার্বন দৈর্ঘ্য, কার্বন কার্বন দৈর্ঘ্য, কার্বন কার্বন দৈর্ঘ্য, কার্বন কার্বন দৈর্ঘ্য আসে। কার্বন কার্বন দৈর্ঘ্য নাম্বার 1, যদি কার্বন কার্বন একক বন্ধন হয় সেক্ষেত্রে দৈর্ঘ্যের মান হচ্ছে 0.154 ন্যানোমিটার। কার্বন কার্বন ডাবল বন্ড হয় সেক্ষেত্রে দৈর্ঘ্যের মান হচ্ছে 1.134 ন্যানোমিটার। যদি কার্বন কার্বন ট্রিপল বন্ড হয় সেক্ষেত্রে দৈর্ঘ্যের মান হচ্ছে 0.120 ন্যানোমিটার। এবার আসুন স্পেশাল। স্পেশাল একটা ক্ষেত্র আছে, স্পেশাল একটা ক্ষেত্র আছে। কি ক্ষেত্র? সেটা হচ্ছে বেনজিনের ক্ষেত্রে, বেনজিনের ক্ষেত্রে কার্বন কার্বন ডাবল বন্ড থাকলে এর মান হবে 0.139 ন্যানোমিটার। বাস এইটুকু আপনাকে জানতে হবে। তাহলে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য সবগুলো বলে দিলাম। যেখানে একক বন্ধন থাকবে সেখানে কি হবে? এত। দ্বিবন্ধন থাকলে কত হবে? এত। ত্রিবন্ধন থাকলে কত হবে? এত। কিন্তু বেনজিনের ক্ষেত্রে দ্বিবন্ধন থাকলেও এর মান 134 না হয়ে কত হবে? 139 হবে। সবাই এইটুকু বুঝছেন কিনা বলেন? সবাই এইটুকু বুঝছেন কিনা বলেন? এইটুকুতে কোনো ধরনের কনফিউশন আছে কিনা বলেন? এবং সাউন্ড ক্লিয়ার হচ্ছে কিনা এটাও বলবেন। সাউন্ড টোটালি ক্লিয়ার হচ্ছে কিনা এটাও বলবেন, ঠিক আছে? সাউন্ড টোটালি ক্লিয়ার হচ্ছে কিনা এটাও বলবেন। জয় ভার্সনের সকল এমসিকিউ কিন্তু মানে সলভ করে দেবো আজকে, ঠিক আছে? একদম সব এমসিকিউ। তোমরা একটু শেয়ার করে দাও ক্লাসটাকে, 15 একটু শেয়ার করে দাও। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটুকু হয়েছে? ওকে ফাইন। সাউন্ড নিয়ে তো কারো কোনো অসুবিধা নেই নাকি? সাউন্ড নিয়ে কারো কোনো অসুবিধা নেই। ওকে ফাইন, 7 নম্বর এমসিকিউ সলভ শেষ। এবার 8 নম্বর এমসিকিউ। তাহলে এখানে আমি নিশ্চয়ই বুঝে গেছি এখানে কি আছে? কার্বন কার্বন ডাবল বন্ড। এখানে কি আছে? কার্বন কার্বন ট্রিপল বন্ড। এখানে কি আছে? কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। তাহলে কোনটার ডিস্টেন্স সবচেয়ে বেশি হবে? ডিস্টেন্স বেশি হবে হচ্ছে তোমার কার ক্ষেত্রে বেশি হবে? প্রথমে জেড, তাহলে জেড এর ক্ষেত্রে সবচেয়ে বেশি। এরপর হবে দ্বিবন্ধন অর্থাৎ এক্স, আর এরপর হবে কি তোমার ত্রিবন্ধন অর্থাৎ ওয়াই। তাহলে ক্রম হবে এটা। আশা করি সবাই বুঝতে পারছো। এবার চলো সেখানে তোমাকে একটু আগে শিখেছি বেনজিনে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য কত? পয়েন্ট কত? 139। তাহলে এটা কত নম্বর এমসিকিউর সমাধান? এটা হচ্ছে আপনার 8 নম্বর এমসিকিউর সমাধান। 8 নম্বর এমসিকিউর সমাধান হচ্ছে এটা। এবার চলে আসুন 9 নম্বর। 9 নম্বরের মধ্যে জিজ্ঞেস করছে নিচের কোনটি বিষম চাক্রিক যৌগ? বিষম চাক্রিক, বিষম চাক্রিক কারা? যেখানে কার্বন হাইড্রোজেন বাদেও অন্য কোনো এলিমেন্ট থাকে সেগুলো হচ্ছে কি বিষম চাক্রিক। তাহলে আমরা এখন 9 নম্বর এমসিকিউর সলভে যাব। 9 নম্বর এমসিকিউ, 9 নম্বর এমসিকিউর সলভে যাব। 9 নম্বর এমসিকিউর সলভ। বিষম চাক্রিক, বিষম চাক্রিক যারা, সেখানে কার্বন হাইড্রোজেন বাদেও অন্য মৌল থাকে, অন্য মৌল থাকে। তাহলে আমাকে এখন অপশনগুলোর মধ্যে দেখতে হবে কোনটার মধ্যে অন্য মৌল আছে। তাহলে 9 নম্বর যোগটা দেখো, এখানে ফিউরানের মধ্যে কি আছে? অক্সিজেন আছে, আছে না? তার মানে এটা হচ্ছে কি একটা বিষম চাক্রিক যৌগ। তাহলে এই বেনজিনের মধ্যে কার্বন হাইড্রোজেন মধ্যে অন্য কোনো কিছু নেই। সাইক্লোবিউটেনের মধ্যেও তা নাই, আর সাইক্লোহেক্সেনের মধ্যেও নাই। তাহলে আনসার কি হবে? 9 এর 1। এবার আসো 10 নম্বর। আবারও একই কথা। 10 নম্বর নিচের কোনটি বিষম চাক্রিক যৌগ? তাহলে আসেন এখানে যে সাইক্লোহেক্সেন, সাইক্লোহেক্সেনের মধ্যে শুধুমাত্র কার্বন আর হাইড্রোজেন। সাইক্লোপ্রোফেনের মধ্যে কার্বন আর হাইড্রোজেন, ন্যাফথালেনের মধ্যে কার্বন আর হাইড্রোজেন। তাহলে ফিউরানের মধ্যে কি আছে? স্পেশালি একটা অক্সিজেন আছে। তাহলে অক্সিজেন থাকার কারণে এটা কি হবে? বিষম চাক্রিক যৌগ হবে। তাহলে এই 10 নম্বর এমসিকিউর সমাধান হচ্ছে ফিউরান, ঠিক আছে? এই ফিউরানের মধ্যে কি আছে? এই যে একটা অক্সিজেন আছে। তাহলে এই অক্সিজেনটা তোমাকে এখানে দেখাইতে হবে। বাস, ফিউরান। এটার সংকেতের নাম হচ্ছে কি? ফিউরান। ফিউরান কোন ধরনের যৌগ? ওই যে বিষম চাক্রিক যৌগ। 10 নম্বর এমসিকিউ সলভ শেষ। এবার চলে আসেন 11 নম্বর। 11 নম্বরে কি চাইছে? 11 নম্বর মধ্যে নামকরণ চাইছে CH3, CH2, CHCl, CHO। তাহলে আমি এবার 11 নম্বরের নামকরণটা করব।
11 নম্বরের নামকরণটা করে আসেন, আমাকে নামকরণ করতে বলছে। CH3 CH2 CHCl CHO, আমাকে এই নামকরণটা দিচ্ছে, আমরা এখন এই নামকরণটা করব। আসুন, জৈব রসায়নে নামকরণে একটা ট্রিক্স বলতেছি। যদি এমন ব্র্যাকেট থাকে, ব্র্যাকেট থাকলেই তাকে আমরা শাখা শিকল হিসাবে বিবেচনা করব। শাখা শিকল হিসাবে কি করব? বিবেচনা করব। শাখা শিকল হিসাবে বিবেচনা করব। শাখা শিকল হিসাবে বিবেচনা করব। তাহলে আসেন কেমনে করি, দ্যাটস সি। তোমরা যারা লাইভে আসো, হ্যাঁ, লাইভে ক্লাসটাকে শেয়ার করে দাও, আর এর একটা কপি আমাদের ইউটিউবে আপলোড হবে। তাহলে আমরা এটাকে সুন্দর করে এখন ভেঙে লিখবো। এই কথাটা তো সবাই বুঝতে পারছো যে ফার্স্ট ব্র্যাকেট থাকলে কি করবো আমরা? শাখা শিকল হিসেবে কি করব? বিবেচনা করব। তাহলে আমরা এই কথাটাকে আপাতত নিচে রাখলাম। ওকে, আসুন নামকরণ করি। এখানে কার্বন কয়টা আছে? 4টা। সেটা আমরা এই পাশ থেকে নামকরণ করবো, কারণ এটা হচ্ছে কি এখানকার কার্যকরী মূলক। তাহলে এটাকে দেবো 1 নম্বর কার্বন, এটাকে দেবো 2 নম্বর কার্বন, এটাকে দেবো 3 নম্বর কার্বন, এটাকে দেবো 4 নম্বর কার্বন। এখন এখানে যে শাখা শিকলটা আছে, এই শাখা শিকলটাকে আমরা হচ্ছে চাইলে ব্রাঞ্চ আকারে লিখতে পারবো। ব্রাঞ্চ আকারে লেখার জন্য আমরা হচ্ছে এখানে এটাকে মুছে দিয়ে আমি এটাকে ব্রাঞ্চ আকারে লিখলাম। এখানে লিখলাম ক্লোরিনটাকে, এটা 2 নম্বর কার্বন, একটা বন্ধন আছে। আচ্ছা ঠিক আছে, এবার বলেন এটার নামকরণ কি হবে? 2 নম্বর কার্বনটা ক্লোরিন আছে, তাহলে 2 ক্লোরো। কার্বন আছে কয়টা? 4টা, তাহলে 2 ক্লোরো বিউটানেল। তাহলে এটা এই যৌগের নাম কি হবে বলেন? 2 ক্লোরো বিউটানেল। 2 ক্লোরো বিউটানেল। 2 ক্লোরো বিউটানেল এমনও থাকতে পারে, কিংবা 2 ক্লোরো বিউট 1L, 2 ক্লোরো বিউট 1L এভাবেও থাকতে পারে। তাহলে এটা কত নম্বর এমসিকিউ করলাম? 11 নম্বর এমসিকিউ সলভ করলাম। ঠিক আছে, তাহলে দেখেন এখানে আনসার কি আছে? 2 ক্লোরো বিউটানেল। বাস, হয়ে গেল। এবার চলে আসেন আমরা 12 নম্বর এমসিকিউটা সলভ করি। 12 নম্বর এমসিকিউটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। সেটা হচ্ছে ওটস বিক্রিয়া সম্পর্কে জানতে চাইছে। ওটস বিক্রিয়া সম্পর্কে কি করতে চাইছে? জানতে চাইছে। আচ্ছা ঠিক আছে, তাহলে 12 নম্বর এমসিকিউটা আমরা এখন সলভ করব। ওটস বিক্রিয়া সম্পর্কে জানতে চাইছে, দেখি আমরা কিভাবে সলভ করি। সো আসেন, ফার্স্ট অফ অল এখানে কি বলছে দেখেন, যে এই বিক্রিয়াটা এখানে লেখা আছে, এখানে ড্রাই ইথার লেখা আছে, এম আছে। আমাকে বলছে এটা একটা অ্যালকেন বিক্রিয়াটা আসলে আমাকে কি হবে সেটা লিখতে হবে। প্রথমে দেখেন এখানে CH3 CH2 Br প্লাস সোডিয়াম। তাহলে এখানে 12 নম্বর এমসিকিউর যে সলভ সেটা আমরা দেখি। 12 নম্বর এমসিকিউ, CH3 CH2 Br প্লাস সোডিয়াম প্লাস এখানে দিলাম কি? ড্রাই ইথার দিলাম। এখান থেকে কি উৎপন্ন হবে দেখেন। প্রথমে এটাকে 2 মোল দিতে হবে, কারণ এখানে সোডিয়াম এবং ড্রাই ইথার থাকলে সাধারণত এটাকে আমরা ওটস বিক্রিয়া হিসেবেই জানি। এবং এটাও দিতে হবে তোমার 2 মোল। 2 মোল দিলে এখানে কি হবে? এখানকার যে 2টা ব্রোমিন, এই 2টা ব্রোমিন এই 2টা সোডিয়ামের সাথে বিক্রিয়া করে তৈরি করবে কি? 2 সোডিয়াম ব্রোমাইড। আর এখানে বাকি থাকবে কি? আর এখানে বাকি থাকবে হচ্ছে এইটুকু বাকি থাকবে। এই যে এইটুকু বাকি থাকবে। ব্রোমিন যদি চলে যায় তাহলে এরকম কয়টা ইউনিট বাকি থাকবে? 2টা। তাহলে আমি এরকম আরেকটা পাবো, এখানে আরেকটা ইউনিট পাবো। তাহলে এই 2টা ইউনিটকে আমি হচ্ছে কি করবো? যুক্ত করবো। এখন যুক্ত করার সিস্টেমটা কেমন হবে? এই CH2 পার্টটাকে আগে যুক্ত করবো। তাহলে আগে যদি যুক্ত করি যে হয়, তাহলে জাস্ট আমাকে একটু ঘুরাই দিতে হবে। বুঝতে পারছেন কিনা? অর্থাৎ এটাকে লাস্টে নিতে হবে, আর এই CH2কে এখানকার ফার্স্টে দিতে হবে। বাস, আর কোনো কাজ নেই। এই যে তৈরি হয়ে গেল। তাহলে এখন আপনি বলেন এখানে কার্বন কয়টা আছে? 1 2 3 4 5 6। দ্যাটস ওয়াই এর নাম হলো কি? হেক্সেন। এর নাম হলো কি? হেক্সেন। তাহলে এই বিক্রিয়াটার নাম কি? আমরা যে বিক্রিয়াটা এখন করলাম, এই বিক্রিয়াটার নাম হচ্ছে আপনার, এই যে বিক্রিয়াটা করলাম আমরা, এই বিক্রিয়াটার নাম হচ্ছে আপনার ওটস বিক্রিয়া। এই বিক্রিয়ার নাম হচ্ছে ওটস বিক্রিয়া। আর ওটস বিক্রিয়া কি হয়?
উডস বিক্রিয়ার স্পেশাল ক্যারেক্টারিস্টিক হচ্ছে কার্বন সংখ্যা দ্বিগুণ হয়। কার্বন সংখ্যা কি হয়? 2 গুণ হয়। কার্বন সংখ্যা দ্বিগুণ হয়। বাস, সলভ হয়ে গেল। তাহলে এটা কত নম্বর এমসিকিউ সলভ করলাম? 12 নম্বর এমসিকিউ সলভ করলাম। সবাই বুঝতেছেন কিনা বলেন? জাস্ট আমি প্রোডাক্টটাকে কেন সুন্দর করে দেখলাম এবং নামকরণ করে দিলাম 1 2 3 4 5 6, তাই হচ্ছে কি হইলো, এটা হেক্সেন হইলো। ঠিক আছে, ওকে ফাইন। এবার হচ্ছে আমরা এরপরের ক্যারেক্টারিস্টিক চলে যাব, এরপরের বিক্রিয়া চলে যাব। ঠিক আছে, আসেন এরপরের বিক্রিয়া আসি। নেক্সট নেক্সট কি লেখা আছে এখানে? CH3 CH2 CH3 CH CH2 HBr আছে না? এই বিক্রিয়াটা হচ্ছে আমরা এখন সলভ করব। এখানে কি লেখা আছে? হাইড্রোজেন ব্রোমাইড আছে, সেখান থেকে একটা যৌগ উৎপন্ন হয়েছে এই যৌগটার নাম কি হবে সেটা তোমাকে বলতে হবে। আসো আমরা এই জিনিসটা দেখে আমরা বের করবো। হ্যাঁ, CH3 CH CH2 এটা দেখে আমরা বের করবো। এটা হচ্ছে আমাদের 13 নম্বর এমসিকিউর সলভ। 13 নম্বর এমসিকিউর সলভ। তাহলে 13 নম্বর এমসিকিউর সলভ আমরা কেমনে করব? দেখো, CH3 CH, খেয়াল করেন, CH3 CH ডাবল বন্ড কি দিছে? CH2 দিছে। তাহলে আমরা এখন ডাবল বন্ড CH2 দেব, প্লাস কি দিছে? হাইড্রোজেন ব্রোমাইড। আচ্ছা, আমি যেটা মার্কোনিভের যে বিক্রিয়া সেটা আমি কেমনে বুঝছি? এটা যে মার্কোনিভ রিঅ্যাকশন, হ্যাঁ, এটা হচ্ছে মার্কোনিভের বিক্রিয়া, সেটা আমি কেমনে বুঝছি? মার্কোনিভ বিক্রিয়া সেটা আমার বোঝার উপায় কি? দেখেন, মার্কোনিভের বিক্রিয়া বোঝার উপায় হচ্ছে এখানে যেই এলকিনটা ইউজ করছে এটা হচ্ছে অপ্রতিসম এলকিন। অপ্রতিসম এলকিন, অপ্রতিসম এলকিন। এখন অপ্রতিসম এলকিন এটা আমি কেমনে বুঝলাম? অপ্রতিসম এলকিন এটা বোঝার উপায় হলো এখানে দ্বিবন্ধনের এই পাশে কার্বন আছে একটা, দ্বিবন্ধনের এই পাশে কার্বন আছে দুইটা। যদি দ্বিবন্ধনের উভয় পাশে যদি কার্বন সংখ্যা সমান হইতো তাহলে আমরা বলতাম কি? এখানে প্রতিসম এলকিন। কিন্তু দ্বিবন্ধনের উভয় পাশে যেহেতু কার্বন সংখ্যা ভিন্ন, তাই এটাকে আমরা বলতেছি অপ্রতিসম এলকিন। ভেরি গুড, আশা করি বুঝতে পারছো যে প্রতিসম এলকিন হইতো কখন? যদি কার্বনের ডাবল বন্ডের উভয় পাশে কি থাকতো? কার্বন সংখ্যা সমান থাকতো। আর অপ্রতিসম কখন হবে? যখন ডাবল বন্ডের উভয় পাশে কার্বন সংখ্যা কি হবে না? সমান হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন যে ম্যাটারটা দাঁড়াইছে এর সাথে আমি বিক্রিয়া করতেছি কার? হাইড্রোজেন ব্রোমাইডের। এই হাইড্রোজেন ব্রোমাইডটা হচ্ছে একটা অপ্রতিসম বিকারক। অপ্রতিসম বিকারক। আচ্ছা ঠিক আছে, এই বিকারকে আমরা হচ্ছে এখানে এই জিনিসটা বিক্রিয়া করে আমরা এখানে কি পাবো? এই জিনিসটা আমরা বিক্রিয়া করে কি পাবো? মার্কোনিভের রুলস অনুযায়ী এই জিনিসটা বিক্রিয়া করে আমরা হচ্ছে দুই ধরনের সাবস্টেন্স পেয়ে থাকি। তাহলে আমি এটাকে সুন্দর করে লিখলাম এখানে, এটাকে লিখলাম এখানে। এখান থেকে আমরা দুই ধরনের জিনিস পেয়ে থাকি। নাম্বার 1 এইদিকে, নাম্বার 2 এইদিকে লিখলাম। আচ্ছা, এবার আমরা দুই ধরনের বিক্রিয়াগুলো কি কি সেটা বলি। ফার্স্ট অফ অল আমরা চাইলে এখানকার যে হাইড্রোজেনটা আছে এই হাইড্রোজেনটাকে হচ্ছে এই হাইড্রোজেনের সাথে অ্যাড করতে পারি, এই ব্রোমিনটাকে হচ্ছে এই ব্রোমিনের সাথে অ্যাড করতে পারি। অর্থাৎ উনি বলছে অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের বিক্রিয়ায় যে কার্বনে হাইড্রোজেনের সংখ্যা বেশি সেখানে হাইড্রোজেনটা যুক্ত হতে চাই। আর এর পার্সেন্টেজ কত পার্সেন্ট? 90%। আর যে কার্বন হাইড্রোজেনটা কম সেখানে যুক্ত হওয়ার প্রবণতা হচ্ছে অনলি 10%। তাহলে আমরা প্রথমে এটা লিখবো, এই মেকানিজমটা আমরা প্রথমে লিখবো। তাহলে লিখলে এখানে কি পাচ্ছি? CH3, এখানে কি পাচ্ছি? CHBr, সিঙ্গেল বন্ড কি হইলো? CH3। অন্যদিকে উল্টা সিকোয়েন্সে যদি লিখি ব্রোমিন কে এর সাথে দিলাম, হাইড্রোজেন কে এর সাথে দিলাম, তখন কি হবে? তখন হবে এমন CH3 CH2 CH2Br। যখনই দেখবেন এরকম কোন সাবস্টেন্সের মধ্যে উভয় পাশে একটা স্টেরিক ফ্যাক্টর আছে তখন তার পার্সেন্টেজ স্বাভাবিকভাবে বেশি হবে, তার স্থায়িত্ব বেশি হবে। তাই এই যৌগটার উৎপন্ন হবে বেশি, এই যৌগটার স্থায়িত্ব বেশি। এটা উৎপন্ন হবে 90%, এটা উৎপন্ন হবে আপনার 10%। তাহলে আপনি আমাকে বলেন উপরে যে জিনিসটা আমরা তৈরি করছি, অর্থাৎ উপরে যে জিনিসটা আমরা তৈরি করছি এই জিনিসটার মান কত? এই জিনিসটার নাম কি? এই জিনিসটার নাম হচ্ছে 2 নম্বর কার্বন যেহেতু ব্রোমিন আছে 2 ব্রোমো প্রোপেন। 2 ব্রোমো কি? প্রোপেন। 2 ব্রোমো প্রোপেন। তাহলে এটার নাম কি হবে? এটার নামও ইজি। এটা যদি 2 ব্রোমো প্রোপেন হয় তাহলে এটা হবে কি? 1 ব্রোমো প্রোপেন। তাহলে এটার নাম হবে 1 ব্রোমো প্রোপেন। তাহলে এটা কত নম্বর এমসিকিউ সলভ করলাম? 13 নম্বর এমসিকিউ। তাহলে 13 নম্বর এমসিকিউ কিসের রুলস ছিল? মার্কোনিভস রুল। ঠিক আছে, এগুলো আমরা সিকিউতে অনেক ডিটেইলসে পড়াই, বাট আমরা এখন যেহেতু এমসিকিউ সলভ করতেছি তাই এমসিকিউর জন্য হচ্ছে কি যে স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ডে বলতেছি আমরা। ঠিক আছে,
আই হোপ সো এটুকু তোমরা সবাই বুঝতে পারছো যে এখানে আমরা ইজিলি এটা সলভ করে ফেললাম। তাহলে আরেকবার বলি, এই যে অপ্রতিসময় অ্যালকিনের সাথে এই অপ্রতিসম বিকারকের বিক্রিয়া দিলে আমরা যে রুলসটা ফলো করবো সেটা হচ্ছে কারো রুলস, মার্কোনিভ রুলস। আর মার্কোনিভ রুলসে যেখানে স্টেরিক বাঁধা উভয় দিকে উৎপন্ন হয় সেটার পার্সেন্টেজ হয় 90%, যেখানে স্টেরিক বাঁধা শুধুমাত্র একদিকে থাকে সেটা উৎপন্ন হয় কত পার্সেন্ট? 10%। তাহলে এখানে বেশি উৎপন্ন হয়েছে কোনটা বলো? প্রো ব্রোমো প্রোপেন। তাহলে এখানে আনসার কি হবে বলো? এখানে আনসার হবে যথারীতি প্রো ব্রোমো প্রোপেন। আই হোপ সো সবাই বুঝতে পারছি, ঠিক আছে? তাহলে এখন আমরা কি করবো বলো তো? নিজেরা বই খুলে এগুলো আমার সাথে সাথে প্র্যাকটিস করবো, ওকে? এবার আমি তোমাকে একটা শর্টকাট বলবো, 14 নম্বর এমসিকিউ একটা শর্টকাট বলবো। 13 নম্বর আমরা সলভ করে ফেললাম, এবার 14 নম্বর। আসেন আমরা 14 নম্বর সলভ করি। 14 নম্বর এমসিকিউ। 14 নম্বর এমসিকিউ সবসময় মনে রাখবো, আমার এই লাইনটা সবসময় মনে রাখবা। অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড। আমি আবার লিখলাম এই অ্যালকাইল হ্যালাইড প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইডকে আবার লিখলাম। লেখার পরে এই পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে এই মিডিয়ামটাকে রাখলাম হচ্ছে একুয়াস মিডিয়ামে, আর এই মিডিয়ামটাকে রাখলাম হচ্ছে আমি অ্যালকোহলিক মিডিয়ামে। তাহলে একটাকে রাখলাম হচ্ছে কি একুয়াস মিডিয়ামে, আর একটাকে রাখলাম হচ্ছে কি অ্যালকোহলিক মিডিয়ামে। যখনই আমি এটাকে একুয়াস মিডিয়ামে রাখবো তখন এখান থেকে উৎপন্ন হবে অ্যালকোহল। কি উৎপন্ন হবে? অ্যালকোহল। এটা শর্টকাট মনে রাখবে। আর যখনই আমরা এখান থেকে এটাকে অ্যালকোহলিক মিডিয়ামে রাখবো তখন এখান থেকে উৎপন্ন হবে কি? অ্যালকিন। বাচ্চারা এই দুই লাইন অবশ্যই অবশ্যই মনে রাখবে, এটা তোমাকে অর্গানিক কেমিস্ট্রিতে অনেক জায়গায় হেল্প করবে, ঠিক আছে? এই দুই লাইন মনে রাখবা। এবার আসো আমরা হচ্ছে মেইন বইয়ে আসি। এই মেইন বইটা যৌগ আছে না, CH3 CH2 Cl প্লাস KOH অ্যালকোহলিক। তাহলে আমরা এটাকে করবো। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? CH3 CH2 CH2 Cl প্লাস কি আছে দেখো তো? CH3 CH2 Cl প্লাস কি? পটাশিয়াম হাইড্রোক্সাইড। এবং যথারীতি এই মিডিয়ামটা কোন মিডিয়াম আছে বলো? তোমরা নিজেরা দেখো 14 নম্বর এমসিকিউ কোন মিডিয়াম আছে? অ্যালকোহলিক মিডিয়াম আছে। আর যখনই অ্যালকোহলিক মিডিয়ামে থাকবে তখন আমাদের শর্টকাট কি ছিল? কি উৎপন্ন হবে? অ্যালকিন উৎপন্ন হবে। তাহলে কত কার্বন বিশিষ্ট অ্যালকিন উৎপন্ন হবে? দেখো দিকে দেখো, 3 কার্বন বিশিষ্ট কি উৎপন্ন হবে? অ্যালকিন উৎপন্ন হবে। তাহলে 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন আমরা কি জানি? প্রোপিন। তাহলে CH3 CH ডাবল বন্ড CH2 বাস কি উৎপন্ন হইল? প্রোপিন উৎপন্ন হইল। সলভ শেষ। তাহলে আমরা আশা করি এইরকম এমসিকিউ গুলো পারবো, ঠিক আছে? তাহলে কত নম্বর এমসিকিউ সলভ করলাম? 14 নম্বর। 14 নম্বরের মধ্যে এই দুটো হেডলাইন কিন্তু খুব ইম্পর্টেন্ট। অ্যালকাইল হ্যালাইড প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড থাকলে কি উৎপন্ন হবে বলো? একুয়াস মিডিয়ামে থাকলে অ্যালকোহল উৎপন্ন হবে, আর অ্যালকোহলিক মিডিয়ামে থাকলে অ্যালকিন উৎপন্ন হবে। এইটুকু বেসিক তোমার পারাই লাগবে, ঠিক আছে? আচ্ছা, এইটুকুর মধ্যে কিন্তু আর কোনো সমস্যা নাই, ঠিক আছে? এবার হচ্ছে আমরা এর পরেরটুকু শুরু করবো। 14 নম্বরও শেষ। এবার চলে আসি 15 নম্বর। 15 নম্বর দেখেন এখানে কি লেখা আছে? মিথাইল কার্বিনল। কার্বিনল আছে, কার্বিনল, কার্বিনল। সো কার্বিনলের সংকেত কি ভাইয়া? সেটা তো জানতে হবে। সো কার্বিনলের সংকেত আমরা এখন জানবো। আসেন আমরা এবার করবো হচ্ছে কি 15 নম্বর এমসিকিউ সলভ। 15 নম্বর এমসিকিউ সলভ। সো 15 নম্বর এমসিকিউ কার্বিনল। কার্বিনল, কার্বিনলের সংকেত নরমালি হচ্ছে, কার্বিনলের সংকেতের মধ্যে COH থাকে আর কি। হ্যাঁ, COH থাকে, এখানে কিছু বন্ড হচ্ছে ফাঁকা থাকে, 3টে হাত ফাঁকা থাকে। এটাকে আমি নরমালি লিখলাম হচ্ছে CH2S লিখলাম। হ্যাঁ, CH2S লিখলাম। আচ্ছা ঠিক আছে, CH2S লিখলাম। এখন এটাকে আমরা এখন সলভ করবো। আসেন কার্বিনলের সংকেতটাকে সলভ করি। আমাকে মনে করেন অপশনে দিল হচ্ছে মিথাইল, আমাকে দিল মনে করেন হচ্ছে ইথাইল, আমাকে দিল মনে করেন হচ্ছে এই দুটা জিনিস দিল। আচ্ছা প্রথমত একটা দিছে হচ্ছে কি মিথাইল কার্বিনল, আর একটা দিছে আমাকে ইথাইল কার্বিনল। এখন এগুলো সংকেত কি হবে দেখো। ফার্স্ট অফ অল আমরা এখানে কার্বিনলের জন্য যেটুকু জানি, এই যে CH2OH, এটুকু কিন্তু আমরা লিখে ফেলবো। এখন বলো এখানে মিথাইল মানে কত কার্বন? এখানে মিথাইল মানে কত কার্বন? 1 কার্বন। তাই আমি জাস্ট এখানে একটা মিথাইল গ্রুপ এড করবো, আর মিথাইল গ্রুপের সংকেত কি? CH3। বাস, আর কোনো ঝামেলা নাই।
আমার যখন বলবে ইথাইল কার্বিনল, তাহলে আমি যথারীতি কার্বিনলের জন্য কি এইটুকু অ্যাড করে ফেলবো, আমি এইটুকু অ্যাড করে ফেলবো কার্বিনলের জন্য। আর এর পাশাপাশি ইথাইল মূলকটা অ্যাড করবো। তাহলে ইথাইল মূলকের সংকেত কি? ইথাইল মূলকের সংকেত হলো CH3CH2, বাস হয়ে গেল। তাহলে আমার এখানে এইটুকু, এই যে আমার এখানে এইটুকু হইল কি কার্বিনল, এইটুকু হইল কি কার্বিনল, আর বাকিটা হচ্ছে নাম অনুযায়ী। মিথাইল হলে মিথাইল গ্রুপ অ্যাড করব, ইথাইল হলে ইথাইল গ্রুপ অ্যাড করব। সিম্পল না বলো? ঠিক আছে, তাহলে এবার চলে আসি হচ্ছে এই যৌগে। তাহলে এই যৌগের মধ্যে কি চাইছে দেখো তো, এই যৌগের মধ্যে চাইছে হচ্ছে, এই যৌগের মধ্যে কি চাইছে বলো? মিথাইল কার্বিনল। তাহলে মিথাইল কার্বিনল সংকেত হবে এইটা, কারণ এইটুকু হচ্ছে কি কার্বিনল আর এইটুকু হচ্ছে মিথাইল। তাহলে মিথাইল কার্বিনল। ইজি না? ভেরি গুড। তাহলে এবার চলো আসো এরপরের যৌগ। আরো সুন্দর একটা প্রশ্ন দিছে, দেখো সুন্দর একটা প্রশ্ন দিছে, নিচের কোনটি অ্যারোমেটিক যৌগ নয়? এটা কিন্তু ব্যাখ্যা কিন্তু আমি দিয়ে দিয়েছি, এর আগের এমসিকিউতে ব্যাখ্যা দিয়ে দিয়েছি, তারপরেও কিন্তু আমি তোমাদের জন্য আবার বলবো, ঠিক আছে? আসেন তাহলে 16 নম্বর এমসিকিউ, 16 নম্বর এমসিকিউ আমরা এখন যাবো। 16 নম্বর এমসিকিউ আসেন সলভ করি। 16 নম্বর এমসিকিউ, 16 নম্বর এমসিকিউ আমরা এখন করবো। তাহলে 16 নম্বর এমসিকিউ কি? একদম ইজি। আমি কিন্তু আজকে কোনো কমেন্ট টমেন্ট করতেছি না, কেন? কারণ একদম টন টাইট ক্লাস নেব। যারা ক্লাসটা করবা বুকে বিশ্বাস রাখো 100% ভাই তোমার উপকার আসবে এই ক্লাসটা, এবং এটা হচ্ছে তোমার লাইফে এত এত স্মুথলি এমসিকিউ তুমি কোনোদিন সলভ করো নাই, ড্যাম শিওর। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আসেন শুরু করি। 16 নম্বর এমসিকিউ, 16 নম্বর এমসিকিউ হচ্ছে আমার অ্যারোমেটিক যৌগ চাইছে। আচ্ছা বলো, এই যে বেনজিন লিখলাম, এই যে বেনজিন লিখলাম, বেনজিন একটা কি অ্যারোমেটিক যৌগ না? আমি যেখানে হচ্ছে এবার ফিউরান লিখলাম, হ্যাঁ এটাও কি একটা অ্যারোমেটিক যৌগ, কারণ এখানে হচ্ছে এক জোড়া কি আছে, মুখ জোড় আছে। আচ্ছা ঠিক আছে, আবার মনে করা হচ্ছে আমি টলোইন লিখলাম, টলোইন লিখলাম, এগুলোও কি একটা অ্যারোমেটিক যৌগ। আমি অ্যানিলিন লিখলাম, অ্যানিলিন লিখলাম, এটাও কি একটা অ্যারোমেটিক যৌগ। ঠিক আছে, আমি মনে করা হচ্ছে ফেনল লিখলাম, ফেনল, এগুলো হচ্ছে কি একটা, এটাও কি একটা অ্যারোমেটিক যৌগ। আমি মনে করো নাইট্রোবেনজিন লিখলাম, এটাও কি একটা অ্যারোমেটিক যৌগ। আমি ক্লোরোবেনজিন লিখলাম, এটাও কি একটা অ্যারোমেটিক যৌগ। তাহলে উপরে যত কিছু লিখছি এসবগুলো হচ্ছে কি একটা অ্যারোমেটিক যৌগ, কারণ এরা হচ্ছে কি হাকেল নীতি, মানে হাকেল নীতি অনুযায়ী যে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন আসার কথা, সেখানে n এর মান এদের ক্ষেত্রে কি হয়, পূর্ণ সংখ্যা হয়, তাই এগুলো সবগুলো কি অ্যারোমেটিক যৌগ। এছাড়াও আমি আরো দুইটা অ্যারোমেটিক যৌগ তোমাদেরকে দেখাচ্ছি, যেমন আচ্ছা আমি ন্যাফতালিন দেখাতে চাচ্ছি, ন্যাফতালিন। তাহলে ন্যাফতালিনের সংখ্যা এই যে ও মাই গড, তাহলে ন্যাফতালিনের সংখ্যা আমরা লিখবো, ন্যাফতালিনের সংখ্যা আমরা লিখবো স্ক্রিনটা ভালো হচ্ছে না, হ্যাঁ হয়েছে। ন্যাফতালিনের সংকেত, এই যে ন্যাফতালিনের সংকেত হয়ে গেল। এই ন্যাফতালিনের সাথে যদি আমি আরেকটা সার্কেল এড করে দিই, তখন সেটা হয়ে যাবে কি অ্যানথ্রাসিন। ঠিক আছে, এই যে এটার নাম হচ্ছে অ্যানথ্রাসিন। তাহলে এটার নাম কি বললাম? বেনজিন, ফিউরান। এই আচ্ছা এগুলো আমি ব্যাখ্যা সহকারে লিখে দিই, হ্যাঁ নাম সহ লিখে দিই। এটার নাম আমি কি বললাম? বেনজিন। এটার নাম আমি কি বললাম? ফিউরান। এটার নাম আমি কি বললাম? টলোইন। এটার নাম আমি কি বললাম? অ্যানিলিন, অ্যানিলিন। এটার নাম কি বললাম? ফেনল। এটার নাম কি বললাম? নাইট্রোবেনজিন, নাইট্রোবেনজিন। এটার নাম কি বললাম? ক্লোরোবেনজিন, ক্লোরোবেনজিন। ঠিক আছে, এটার নাম কি বললাম? ন্যাফতালিন, ন্যাফতালিন। আর এটার নাম কি বললাম? অ্যানথ্রাসিন, অ্যানথ্রাসিন। ঠিক আছে, এখন তোমার একটা টুইস্ট বলবো, সেই টুইস্টটা হচ্ছে, টুইস্টটা কি, হ্যাঁ টুইস্ট বলবো একটা, একটা টুইস্ট বলবো, টুইস্টটা দেখো, খেয়াল করো। আচ্ছা টুইস্টটা কি সেটা একটু খেয়াল করো।
আমি এখানে বেনজিনের মতো দেখতে একটা যৌগ লিখলাম, আমি এখানে বেনজিনের মতো দেখতে একটা যৌগ লিখলাম, এই যে এই যৌগটা লিখলাম। খেয়াল করো এখানে ভিতরে কিন্তু আমি চক্র দিই নাই বা দ্বিবন্ধন দিই নাই, তখন এই জিনিসটার নাম হবে কি জানা, এটা তো একটা বদ্ধ যৌগ, তাই সাইক্লো হবে। প্রথমত নাম হবে কি সাইক্লো, বদ্ধ যৌগ। আর এখানে কয়টা পয়েন্ট আছে, 1 2 3 4 5 6, তাই এটার নাম হবে সাইক্লোহেক্সেন। সাইক্লোহেক্সেন। তাহলে এটা কত নাম্বার এমসিকিউ সলভ করতেছিলাম আমরা? 16 নাম্বার এমসিকিউ। এবার 16 নাম্বার এমসিকিউতে আসেন, দেখেন তো আমি যা বলছি তা আছে কিনা। এরোমেটিক এরোমেটিক এরোমেটিক, কিন্তু এই যে এটার নাম হচ্ছে কি সাইক্লোহেক্সেন, এটা কিন্তু কি নয়, এরোমেটিক নয়। তাহলে আমরা এতক্ষণ যাবত যেগুলো লিখলাম এখানে, এরা সবাই হচ্ছে কি, এরা সবাই হচ্ছে কি এরোমেটিক, এরা সবাই হচ্ছে কি এরোমেটিক। কিন্তু এর পাশে যেটা লিখলাম এটা কিন্তু কি নয়, এরোমেটিক নয়, এটা কিন্তু কি নয়, এরোমেটিক নয়। আচ্ছা ঠিক আছে, এবার চলে আসি 17 নম্বর এমসিকিউ। 17 নম্বর এমসিকিউটা খুবই ইম্পর্টেন্ট। একটা নামকরণ জিজ্ঞেস করছে, CH2 CH ডাবল বন্ড, এই যে CH2 এটা এই জিনিসটার নামকরণ কি জিজ্ঞেস করছে, তাই না? আমরা তো এখন এই জিনিসটার নামকরণ করব। 17 নম্বর এমসিকিউ একটা নামকরণ করব, CH2C CH3 CH2OH, এটার নামকরণ করব। আসেন এটা নামকরণ করি। CH2, আচ্ছা আমি একটু দেখে নিই কি দিছে। হ্যাঁ CH2 ডাবল বন্ড C দিছে, C দিছে, ব্র্যাকেটে CH3 দিছে, ব্র্যাকেটের মধ্যে কি দিছে, CH3 দিছে, CH2OH, মেবি এটা, হ্যাঁ এটাই আছে। আমি তোমাকে একটু আগে যখন ক্লাস নিচ্ছিলাম, এই ক্লাসের মধ্যে আমি তোমাকে বলছি যে এখানে দেখো ফার্স্ট ব্র্যাকেট থাকলেই, যে কোনো যৌগের মধ্যে যদি ফার্স্ট ব্র্যাকেট থাকে তাহলে আমরা সেক্ষেত্রে কি লিখি, ফার্স্ট নামকরণের ক্ষেত্রে যদি এরকম ফার্স্ট ব্র্যাকেট থাকে সেক্ষেত্রে আমরা কি লিখি, সেটাকে শাখা শিকল হিসেবে বিবেচনা করি। তাহলে এখানেও নিশ্চয়ই ফার্স্ট ব্র্যাকেট আছে, তাই তো আমি এই কথাটা বলতেছি, তাই না? তাহলে এখানেও ফার্স্ট ব্র্যাকেট আছে, তাহলে দেখো এখানেও ফার্স্ট ব্র্যাকেট আছে। কত নাম্বার এমসিকিউ? 17 নাম্বার এমসিকিউ। তাহলে 17 নাম্বার এমসিকিউতে কি আছে, ফার্স্ট ব্র্যাকেট আছে। তাহলে এই ফার্স্ট ব্র্যাকেট আছে যেহেতু, তাহলে এটাকে আমরা কিভাবে সলভ করব? আসেন এটাকে আমরা সলভ করার একটা কায়দা দেখাই। এটাকে শুধুমাত্র সাজিয়ে লিখলাম, CH2 ডাবল বন্ড C, উপরে দেখলাম CH3, এখানে রাখলাম CH2OH। এখানে কার্যকরী মূলক হচ্ছে OH, অর্থাৎ অ্যালকোহলিক মূলক। তাই আমরা এখানে দিলাম 1 নম্বর কার্বন, এটাকে দিলাম 2 নম্বর কার্বন, এটাকে দিলাম 3 নম্বর কার্বন। এখন আপনি বলেন এখানে এনও আছে মিথাইলও আছে, তাই না? আচ্ছা ঠিক আছে, নামকরণের ক্ষেত্রে এবার অপশনগুলো দেখেন। 2 মিথাইল, 2 মিথাইল, 1 2 3 কয়টা কার্বন হলো? 3টা কার্বন। প্রোপিন 1 অল বা প্রোপ 2 in 1 অল। তাহলে এটাকে আমি সুন্দর করে লিখলে কি লিখতে পারবো, যে 2 মিথাইল, যেহেতু 3টা কার্বন আছে তাই আমি লিখবো হচ্ছে প্রুফ, প্রোপেন থেকে প্রুফ, সংক্ষিপ্ত নাম, প্রোপেনের সংক্ষিপ্ত নাম প্রুফ। 1 নাম্বার কার্বন 2 নাম্বার কার্বন, প্রুফ 2 in 1 অল। অর্থাৎ 2 নম্বর কার্বনের সাথে ইন আছে আর 1 নম্বর কার্বনের সাথে অ্যালকোহল বা অল আছে, বাস এটাই হচ্ছে কথা। ঠিক আছে, তাহলে এভাবে আমাকে নামকরণ করতে হবে। তাহলে এবার আসো আমরা হচ্ছে নামকরণটা দেখি এখানে ওইভাবে আছে কিনা। এই যে মিথাইল 2 প্রুফ ইন 1 অল দিছে, বা তুমি চাইলে যেটা বললাম তোমাকে প্রুফ 2 in 1 অলও দিতে পারবা। মোট কথা এটা জানলেই তো তুমি বুঝে যাচ্ছ যে আনসার কোনটা হবে। নেক্সট চলে আসে এখানে আরেকটা জিনিস দিছে, দেখো 18 নম্বরে CH3 CH2। এই জিনিসটা কি আসলে, এই জিনিসটা বোঝা অনেকে বুঝবে অনেকে বুঝবে না। আসলে আমরা এই জিনিসটা একটু বুঝাই। CH3 CH2 আছে আর মাঝখানে COO আছে। আসুন এটা হচ্ছে 18 নম্বর এমসিকিউ। 18 নম্বর এমসিকিউ, 18 নম্বর এমসিকিউ করি এবার। CH3 CH2 C, ঠিক আছে। আর এখানে আছে তোমার CH2 CH3, অপশনে এটাই আছে। আচ্ছা এটা মূলত কি বলেন তো, এটা মূলত হচ্ছে কাকে, এটা হচ্ছে একটা অ্যালকাইল গ্রুপ অর্থাৎ আর, আর এখানে দুইটা ও, আর COO, এটাও একটা অ্যালকাইল গ্রুপ, তাহলে এটা হচ্ছে আর, আর COO, এটা মূলত কিসের সংকেত, কিসের ফর্মুলা? এটা একটা অ্যালকাইল গ্রুপ অর্থাৎ আর, এটাও একটা অ্যালকাইল গ্রুপ অর্থাৎ আর, ঠিক আছে। আর মাঝখানে আছে COO, তাহলে এটাকে আমরা কি হিসেবে চিনি? এটাকে আমরা চিনি হচ্ছে এস্টারের সংকেত হিসেবে। আর এস্টারের সংকেতের নামকরণ শেষে আমরা কি পাই? ওয়েট। কি পাই? ওয়েট পাই। আচ্ছা ঠিক আছে,
তাহলে আমরা এটাকে কিভাবে নামকরণ করব? এখানে দেখেন সুন্দর সুন্দর কিছু অপশন দিছে। ইথক্সি ইথাইল কিটোন না, ইথাইল এসিটাইল ইথাইল না, ইথাইল ইথানয়েড। আচ্ছা ঠিক আছে, ইথানয়েড হবে না প্রোপানয়েড হবে, সেটা ডিপেন্ড করবে কার্বন সংখ্যার উপরে। ফার্স্ট অফ অল এখানে এইটুকু কি, এই যে এই জিনিসটা কি, এই জিনিসটা একটা ইথাইল মূলক, এটা নিয়ে কারো কনফিউশন নাই, এটা একটা ইথাইল। এরপর এখানে কার্বন কয়টা আছে? 3টা আছে না? তাই এই পুরাটুকুকে আমরা ওয়েট অনুযায়ী নামকরণ করলে এটাকে আমরা পাবো হচ্ছে প্রোপানয়েড। প্রোপানয়েড। তাহলে এখানে পুরোটা কি দাঁড়ালো, নামকরণ কি দাঁড়ালো? ইথাইল। এইটুকুর জন্য আমরা ইথাইল পাইলাম, আর এইটুকুর জন্য কি পাইলাম? প্রোপানয়েড। তাহলে এটার নামকরণ কি দাঁড়াইলো? ইথাইল প্রোপানয়েড। তাহলে নামকরণ দাঁড়ালো কি? ইথাইল প্রোপানয়েড। এখন আমি এটার জন্য আপনাদেরকে আরেকটা প্র্যাকটিস শিখাই দিচ্ছি। দেখেন, মনে করেন এমন আছে CH3 CW CH3, এটার নাম কি হবে? প্রথমত এইটুকুর জন্য আমি কি নামকরণ করবো? মিথাইল। এইটুকুর জন্য কি নাম করব? ইথানয়েড। তাহলে এটার নাম হচ্ছে মিথাইল ইথানয়েড। মিথাইল ইথানয়েড। বাস এরকম তো, মানে এক্সট্রা নামকরণ গুলো কি অনুযায়ী হবে? ওয়েট অনুযায়ী হবে। এটা আমি বুঝাইলাম এতক্ষণ যাবত। এটা হচ্ছে 8 নম্বর এমসিকিউ। এবার আসেন 19 নম্বর এমসিকিউ। অ্যানিলিনের সিগমা বন্ধন কত, সেটা তোমাকে জিজ্ঞেস করছে 19 নম্বর এমসিকিউ। আমি এখন সিগমা বন্ধনের জন্য একটা শর্টকাট দেবো। আসেন সিগমা বন্ধনের একটা শর্টকাট দিই। 19 নম্বর এমসিকিউ। 19 নম্বর এমসিকিউটা কি? যে অ্যানিলিন, অ্যানিলিনের সংকেত হচ্ছে এটা NH2CO NH2, অ্যানিলিন। আমাকে সব সময় মনে রাখতে হবে বেনজিনের মধ্যে এইটুকুর মান, উপরে ফাংশনাল গ্রুপ বাদে ভিতরে এইটুকুর মান হচ্ছে C6H5। সাথে আমার কি দেওয়া আছে? NH2 দেওয়া আছে। এখন এই C6H5 এর সাথে যদি আমরা একটা হাইড্রোজেন দিতেন, NH2 না দিয়ে যদি একটা শুধুমাত্র হাইড্রোজেন দিতেন, তখন এটা কি দাঁড়াতো? C6H6 দাঁড়াতো। তখনই আমরা এটা কি বলতাম? বেনজিন বলতাম। তাহলে এইটুকুর মান কি? C6H5। আচ্ছা ঠিক আছে, তাহলে C6H5 কি আছে? NH2 আছে। এখন আমাকে এটার জন্য কি বের করতে হবে? সিগমা বন্ধন বের করতে হবে। সিগমা বন্ধন বের করতে হবে নাকি? এখন শুনেন, সিগমা বন্ধনের ক্ষেত্রে দুটো রুলস আছে। কি রুলস? রুলস নাম্বার 1, অ্যারোমেটিক যৌগ, এলিফ্যাটিক যৌগ। অ্যারোমেটিক যৌগ মানে হচ্ছে কি, এটা বাংলায় লিখি এলিফ্যাটিক যৌগ, তাহলে বুঝতে সুবিধা হবে। এলিফ্যাটিক যৌগ, অ্যারোমেটিক যৌগে সিগমা বন্ধন সংখ্যা অর্থাৎ সিগমা বন্ডের সংখ্যা হবে সিগমা বন্ড ইকুয়াল টু হবে পরমাণু সংখ্যা। কি হবে? পরমাণু সংখ্যা। আর এলিফ্যাটিক যৌগের ক্ষেত্রে সেটা কি হবে? এলিফ্যাটিক যৌগের ক্ষেত্রে হবে সিগমা বন্ড ইকুয়াল টু পরমাণু সংখ্যা -1। তাহলে এটা কি যৌগ? এটা নিশ্চয়ই একটা হচ্ছে অ্যারোমেটিক যৌগ। তাহলে আমি এখন সিগমা বন্ধন কেমনে বের করব? আসেন এখানে, এখানে এখানে কয়টা পরমাণু আছে? 6 আর 5 হচ্ছে 11, আর এখানে আছে হচ্ছে 3। তাহলে 11 আর 3 কত হইলো? 14। তাহলে নিশ্চয়ই এখানে সিগমা বন্ধনের সংখ্যা হবে কয়টা? 14টা। এই বেনজিনের মধ্যে কয়টা পরমাণু আছে? 6 6 12। তাহলে এখানে সিগমা বন্ধনের সংখ্যা হবে কয়টা? 12টা। কথা বুঝতে পারছি? তাহলে যতটি পরমাণু ঠিক তত সংখ্যক কি হবে? সিগমা বন্ধন হবে। কোন ক্ষেত্রে সিগমা বন্ধন হবে? অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে। আর এলিফ্যাটিক হইলে সেই ক্ষেত্রে আমি কি করব? 1 মাইনাস করে দেব। আচ্ছা ঠিক আছে, এবার আসি পাই বন্ধনের আলাপ। এখানে একটু সংক্ষিপ্ত আমি পাই বন্ধনের আলাপটাও সেরে ফেলি। পাই বন্ধনের আলাপ একদম সিম্পল। যদি মনে করেন কোনো জায়গায় কার্বন কার্বন ডাবল বন্ড আছে, এখানে একটা হবে সিগমা বন্ধন আর একটা হবে পাই বন্ধন। আর কোনো জায়গায় যদি মনে করেন কার্বন কার্বন ট্রিপল বন্ড আছে, সেই ক্ষেত্রে কি হবে? এখানে হচ্ছে দুইটা হলো সিগমা, একটা হলো সিগমা বন্ধন আর দুইটা হলো কি? পাই বন্ধন। জাস্ট এইটুকু মাথায় রাখবেন। তাহলে আমি যদি আপনাকে বলি যে এই বেনজিনের মধ্যে, এই যে আমরা বেনজিন যৌগটা লিখি, এখানে দ্বিবন্ধন আছে কয়টা? 3টা।
তাহলে এখানে সিগমা বন্ধনের সংখ্যা হবে কেমন, এই যে 6 আর 6 মিলে 12, আর পাই বন্ধনের সংখ্যা হবে কত, 3। বাস, সলভ হয়ে গেল। এইভাবে আমরা কি করব, এলিফেটিক এবং এরিথমেটিক যোগের ক্ষেত্রে সিগমা বন্ধন এবং পাই বন্ধনগুলো বের করব। যারা ক্লাসটা দেখতেছেন দেখেন, সবাই ঠিক মতো বুঝছেন কিনা বলেন। আমি একটু বসলাম, সবাই ঠিক মতো দেখছেন কিনা বলেন। এইটুকুর মধ্যে কারো কোনো কনফিউশন থাকলে বলেন। এইটুকুর মধ্যে কারো কোনো কনফিউশন আছে? নাই। আচ্ছা, সালামের উত্তর দেওয়া ফরজ। যারা 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 সালাম দিয়েছেন সবাইকে ওয়ালাইকুম আসসালাম। এটুকুর মধ্যে কারো কোনো কনফিউশন আছে? নাই। আচ্ছা, তাহলে আমি হচ্ছে এবার পরে যাচ্ছি, ঠিক আছে? এরপরে যাচ্ছি। আচ্ছা, তারপরে তোমাদের কোনো সমস্যা থাকলে বলতে পারো, ডোন্ট ওয়ারি। কোনো সমস্যা থাকলে বলতে পারেন, ঠিক আছে? কোনো সমস্যা থাকলে নিঃসন্দেহে বলতে পারেন, সেগুলো আমি সলভ করে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, আমি হচ্ছে এবার এরপরে কাহিনীতে যাচ্ছি। এরপরে কাহিনীতে যাচ্ছি। 19 নাম্বার সলভ হয়ে গেল, এবার হচ্ছে 20 নাম্বার। খুব সুন্দর একটা টপিক আসছে, সমগোত্রীয়। সমগোত্রীয় মানে কি? সমগোত্রীয় 20 নাম্বার এমসিকিউ। সমগোত্রীয়, যখনই বলবো আমাকে সমগোত্রীয়, তখন আমাকে বেশ কিছু জিনিস লক্ষ্য রাখতে হবে। নাম্বার 1, কার্যকরীমূলক। এদের ক্ষেত্রে কার্যকরীমূলক হবে কি? একই। সমগোত্রীয় শ্রেণীর ক্ষেত্রে কার্যকরীমূলক কি হবে? একই হবে। নাম্বার 2, কার্যকরীমূলক তো একই হবে, এর পাশাপাশি পরস্পর 2 সদস্যের মধ্যে, আমি সংক্ষেপে লিখি, পরস্পর 2 সদস্যের মধ্যে মিথিলিন, এই মূলকটার নাম হচ্ছে মিথিলিন, ঠিক আছে? মিথিলিন, মিথিলা না কিন্তু, হ্যাঁ, তোরা তো খুব যাওরা মানুষ, বলা যায় না কি বলতে কি বলে বলিস। মিথিলিন মূলকের পার্থক্য থাকবে। মিথিলিন মূলকের পার্থক্য থাকবে। এছাড়াও হচ্ছে তোমার গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, ভৌত ও রাসায়নিক ধর্মে মিল থাকবে। তাহলে আমি এখানে সংক্ষেপে লিখে দিলাম, ভৌত ও রাসায়নিক ধর্মের কি থাকবে? মিল থাকবে। তাহলে এই টপিকটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট, আমাদের জন্য এই টপিকটা ইম্পর্টেন্ট, সমগোত্রীয় শ্রেণী। তাহলে আমরা সমগোত্রীয় শ্রেণী কোনগুলো বলবো? যেমন আমি যদি বলি, পৃথিবীতে যতগুলো অ্যালকেন আছে সবগুলো হচ্ছে এক বংশীয়, সেই বংশের নাম হচ্ছে অ্যালকেন বংশ। পৃথিবীতে যতগুলো অ্যালকোহল আছে সবগুলো হচ্ছে এক বংশীয়, সেই বংশের নাম হচ্ছে অ্যালকোহল বংশ। পৃথিবীতে যতগুলো হ্যালাইড আছে, অ্যালকাইল হ্যালাইড, সবগুলো এক বংশ। অ্যালডিহাইড যতগুলো সবগুলো এক বংশ। অ্যালকোহল যতগুলো সবগুলো এক বংশ। এভাবে তাহলে আমি সমগোত্রীয় শ্রেণী হিসাব করবো যেভাবে, সেটা হচ্ছে সবগুলোর কি হইতে হবে? একই গোত্রের হইতে হবে, একই কার্যকরীমূলক হইতে হবে। তাহলে এবার আসেন আমরা সলভ করি 20 নম্বর। 20 নম্বর মধ্যে দেখেন সুন্দর করে লেখা আছে ইথেন, প্রোপেন, বিউটেন, সবগুলো হচ্ছে কি? অ্যালকেন। এসবগুলো হচ্ছে কি? অ্যালকেন। অন্যদিকে ইথিন, প্রোপিন, এটা হচ্ছে অ্যালকিন, অন্যদিকে এটা হয়ে গেছে কি? অ্যালকেন। তাহলে মিলে নাই। ইথেন, মিথেন, প্রোপিন, এই দুটো অ্যালকেন, আবার এটা হচ্ছে অ্যালকিন, মিলে নেই। হেক্সিন, 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 1 2 3, মিলে নেই। সো এটাই হচ্ছে কথাবার্তা, সমগোত্রীয় শ্রেণী হয়নি। এবার আরেকটা নামকরণ আসছে, CH3, CHOH, CH, CH3, এই নামকরণটা আমরা এখন করব। তাহলে CH3, CH, CH, CHO, আসেন করি। এই নামকরণটা আমরা করি। এটা হচ্ছে 21 নম্বর এমসিকিউ। 21 নম্বর, 21 নম্বর এমসিকিউ। CH3, CH, CH, CH। আচ্ছা, এখানে কি কি আছে? প্রথম CH আছে হচ্ছে তোমার OH, এরপর আছে CH3। তাহলে আমি প্রথমে এখানে লিখলাম হচ্ছে OH, এখানে লিখলাম হচ্ছে CH3, বাস, এই যোগটা আছে। এখন এই যোগটা কিভাবে সলভ করবো আমরা?
যেখানে শাখা শিকল থাকবে সেটা হচ্ছে কি ফার্স্ট ব্র্যাকেট, মানে শাখা শিকল থাকলে এগুলো আমরা ফার্স্ট ব্র্যাকেটে লিখি। এটা আমরা সুন্দর করে ভেঙে লিখি, CH OH CH CH3 CHO ভেঙে লিখলাম। ভেঙে লেখার পরে এটাকে নাম্বারিং করি। এটা হচ্ছে কার্যকরীমূলক, এইদিকে থাকবে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। তাহলে আগে যদি আমি সলভ করি তাহলে কিভাবে সলভ করব? 2 মিথাইল। আচ্ছা, এখন 2 মিথাইল লিখবো বা 3 হাইড্রোক্সি লিখবো, কিন্তু আমি দেখতেছি হাইড্রোক্সির H আগে মিথাইলের M পরে, তাহলে মিথাইলের পরে দিতে হবে, এখানে আগে হাইড্রোক্সিকে দিতে হবে। 3 হাইড্রোক্সি, 3 হাইড্রোক্সি, 2 মিথাইল, 1 2 3 4 চারটা কার্বন আছে তাই বিউটানেল, কারণ লাস্টে এলডিহাইড মূলক আছে। এলডিহাইড মূলক থাকলে সাধারণত নেল বা এল হয়, তাই চারটা কার্বন আছে তাই কি বিউটান। 3 হাইড্রোক্সি 2 মিথাইল বিউটানেল। এবার আমরা নামকরণটা দেখি, দেখেন পারফেক্টলি মিলে গেছে। 3 হাইড্রোক্সি 2 মিথাইল বিউটানেল। 2 ডিগ্রি অ্যালকোহলের কার্যকরী মূলক নিচের কোনটি? আচ্ছা ঠিক আছে, এবার হচ্ছে 22 নম্বর এমসিকিউ। 22 নম্বর এমসিকিউ, 2 ডিগ্রি অ্যালকোহল এর কার্যকরী মূলক, এর কার্যকরী মূলক। 2 ডিগ্রি অ্যালকোহলের কার্যকরী মূলক কেমনে বের করব? প্রথমে আমরা দেখলাম কার্বন, কার্বনের 4টা হাত, কার্বনের 4টা হাত, কার্বনের 4টা হাত। যদি 1 ডিগ্রি অ্যালকোহল হয় তাহলে একটা কি থাকবে? অ্যালকাইল গ্রুপ থাকবে, বাকিগুলো হাইড্রোজেন থাকবে, হাইড্রোজেন থাকবে, OH হবে। এটা হচ্ছে আপনার 1 ডিগ্রি অ্যালকোহল। আর যদি 2 ডিগ্রি হয় সেই ক্ষেত্রে 2টা অ্যালকাইল গ্রুপ থাকবে, একটা হাইড্রোজেন থাকবে, একটা OH থাকবে, যেহেতু অ্যালকোহল বলছে। আর 3 ডিগ্রি হইলে 3টাই কি হবে? অ্যালকাইল গ্রুপ হবে, একটা OH হবে। এটাই হচ্ছে সাধারণ নিয়ম। 1 ডিগ্রি 2 ডিগ্রি অ্যালকোহলের সাধারণ নিয়ম হচ্ছে এটা। তাহলে এটা হচ্ছে 3 ডিগ্রি। তাহলে আমাকে জিজ্ঞেস করছে 2 ডিগ্রি অ্যালকোহল, তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল স্বাভাবিকভাবে তুমি কি কি পাচ্ছ? একটা H, একটা OH আর 2 হাতে অ্যালকাইল গ্রুপ পাচ্ছ। অনেক সময় এই অ্যালকাইল গ্রুপগুলা ফাঁকা থাকতে পারে, ডেফিনেটলি। সো ফাঁকা থাকলে তখন কিভাবে লেখা যাবে? তখন লেখা যাবে COH, সাথে মনে করেন হচ্ছে একটা H লিখলেন আর 2 হাতে ফাঁকা দিয়ে দিলেন, তাহলে এটা হয়ে যাবে কি তখন আপনার 2 ডিগ্রি অ্যালকোহল। তাহলে আসেন 2 ডিগ্রি অ্যালকোহল আমরা দেখি। এক্স্যাক্টলি তাই, 2 হাতকে এখানে ফাঁকা দিয়ে দিচ্ছে, মানে 2টা অ্যালকাইল গ্রুপ অ্যাড হবে আর CHOH আছে। তাহলে এখানে কি? এটা তো হবে না, এটা তো অ্যাসিড মূলক, এটা তো হচ্ছে দ্বিবন্ধন আছে, এটা হবে না, এটা তো হবে না। তাহলে এটাই হচ্ছে আনসার। এবার চলে আসেন 22 নম্বর সলভ শেষ, এবার চলে আসবে 23 নম্বরে। এলকিনের সাধারণ সংকেত চাইছে। আচ্ছা, এটা 22 নম্বর সলভ করছে, এবার 23 নম্বর আসে। সাধারণ সংকেত, তেইশ নম্বর সাধারণ সংকেত কার ক্ষেত্রে চাইছে? এলকিন। আমি আরো কয়েকটা লিখে দিচ্ছি। এলকেন, এলকিন, আর এটা লিখলাম সাইক্লোএলকেন, সাইক্লোএলকেন। আবার লিখলাম হচ্ছে আপনার অ্যালকাইন, আবার লিখলাম হচ্ছে আপনার সাইক্লো অ্যালকিন, আবার লিখলাম হচ্ছে আপনার অ্যালকোহল, অ্যালকোহল। আচ্ছা, আগে এগুলো লিখি, তারপর এইদিকে, তারপর লিখলাম হচ্ছে আপনার অ্যালকাইন। আচ্ছা, অ্যালকাইন তো একবার লিখে ফেলছি, অ্যালকোহল লিখছি, এবার লিখতে হবে হচ্ছে অ্যালডিহাইড, অ্যালডিহাইড, অ্যালডিহাইড। তারপর লিখতে হবে হচ্ছে আপনার কিটোন, তারপর লিখতে হবে আপনার অ্যাসিড বা জৈব অ্যাসিড যেটাই বলেন, এসবগুলো লিখতে হবে আমাকে। প্রথম আসো অ্যালকেন। অ্যালকেনের কার্যকরীমূলক কি? CN H2N+2, 9 শিখে আসছো। অ্যালকেনের ক্ষেত্রে শুধুমাত্র কি হবে? CN H2N হবে। যখন বলবে সাইক্লোঅ্যালকেন, নামে
সাইক্লো বললেই আপনার দুইটা হাইড্রোজেন এক্সট্রা অ্যাড হবে। সাইক্লো মানে হচ্ছে সাইক্লো অ্যালকেন অ্যালকিনের সমতুল্য। তাহলে দুইটা হাইড্রোজেন আপনি অ্যালকেন থেকে বিতাড়িত করবেন, তাহলে আপনার সেটা কিসে কনভার্ট হবে? সাইক্লো অ্যালকেনে কনভার্ট হবে। তার মানে বিতাড়িত করেন, এই যে সমান সমান হবে। তাহলে আমি কি বললাম, যখন সাইক্লো অ্যালকেন, কিন্তু এটা সমান হবে কিসের? অ্যালকিনের, কারণ দুইটা হাইড্রোজেন বাদ যাবে তখন। নর্মালি অ্যালকেনের সংকেত বললে কি হয়? CnH2n-2। কিন্তু যখনই বলবে সাইক্লো অ্যালকিন, তাহলে অ্যালকিনের যেটা ছিল, অ্যালকিনের যে সংকেতটা ছিল সেখান থেকে কত বাদ দিবেন? আবার 2 বাদ দিবেন। তখনই সেটা কি দাঁড়াবে? সাইক্লো অ্যালকিন দাঁড়াবে। তাহলে সাইক্লো অ্যালকিনের সংকেত হবে কার সমান? অ্যালকাইনের সমান। এই জন্য আমি এগুলোর পাশাপাশি লিখছি। ঠিক আছে, আসেন এবার আসে অ্যালকোহল। অ্যালকোহলের সংকেত খুব সিম্পল। অ্যালকোহলের সংকেত হচ্ছে এটা CnH2n প্লাস 1 ইন্টু এই যে মানে বন্ড ওএইচ। এটা হচ্ছে তোমার কি? অ্যালকোহলের সংকেত। ঠিক আছে, এবার বাকি থাকলো কি? অ্যালডিহাইড, বাকি থাকলো কি? কিটোন, বাকি থাকলো কি? অ্যাসিড। প্রথমে আসেন অ্যাসিড। আচ্ছা দেখেন তো অ্যালডিহাইডের সংকেতটা কি? CH3 CH2 CHO। এটা মনে করেন একটা অ্যালডিহাইড। এখন আপনি নিজে চিন্তা করেন, এখন কার্বন আছে কয়টা? এটা মেবি দেখা যাচ্ছে না, ওয়েট আমি একটু এটা সাইড করে লিখি। এটা একটু আমি সাইড করে লিখি। হ্যাঁ, এখন দেখা যাবে। আপনি নিজে চিন্তা করুন, এখানে হাইড্রোজেন কার্বন আছে কয়টা? 3টা। হাইড্রোজেন কয়টা আছে? তার ডাবল, অর্থাৎ 3, 5 আর 6। আর অক্সিজেন আছে কয়টা? একটা। তাহলে এটাকে যখন আমি কনভার্ট করব, তখন কিভাবে কনভার্ট করব? যদি কার্বনের মান n হয়, এটার মান হবে কি? 2n, সাথে হবে কি? O। তাহলে কার্বনের সংখ্যা 1 2 3 মিলে গেছে, হাইড্রোজেনের সংখ্যা 3 দ্বিগুণে 6 মিলে গেছে, অক্সিজেন একটা মিলে গেছে। এবার আসুন কিটোন। অ্যালডিহাইড এবং কিটোন পরস্পর সমান, তাই এটার মান হবে CnH2nO। অ্যাসিডের সংকেত কি হবে? তাহলে অ্যাসিডের একটা সংকেত তুমি চিন্তা করো, CH3COOH। মনে করেন CH3 কি? COOH। তাহলে কার্বনের সংখ্যা কত হইল? n। হাইড্রোজেন সংখ্যা কত হইল? মানে কার্বনের সংখ্যা হইল কত? 2। কার্বনের সংখ্যা হইল 2, হাইড্রোজেনের সংখ্যা কত হইল? 4। ঠিক আছে, আর এটা হইল কত? 2। তাহলে জাস্ট এখানে একটা চেঞ্জ, এটার সাথে একটা চেঞ্জ, সেটা কি? এখানে n হবে, এখানে 2n হবে, সাথে 2 হবে, বাস। তাহলে এটা হচ্ছে কার সংকেত? অ্যাসিডের সংকেত। তাহলে আমি অ্যাসিডের সংকেত বের করে ফেললাম। এদের সংকেত আমরা বের করে ফেলি। এবার দুটা কথা বলে রাখি, অ্যালডিহাইড এবং কিটোন এরা হচ্ছে কি পরস্পর কার্যকরী মূলক সমান। অন্যদিকে অ্যালকোহল এবং ইথার, এরাও হচ্ছে পরস্পর কার্যকরী মূলক সমান। এরা হচ্ছে কি পরস্পর কার্যকরী মূলক সমান। বাস, হয়ে গেল। তাহলে এইটুকু তো আই হোপ সো আর কারো কোনো কনফিউশন নাই। এইটুকু যেটা সলভ করে দিলাম, এটুকুর মধ্যে কারো কোনো কনফিউশন নেই। 23 নাম্বারে শুধু একটা চাইছে, আমি সবগুলো লিখে দিলাম। 23 নাম্বারে কিন্তু শুধুমাত্র অ্যালকিনের কার্যকরী মূলক চাইছে, বাট আমি লিখে দিচ্ছি কিন্তু সবগুলা। আই হোপ সো এটুকু তোমাদের সবার কাছে ক্লিয়ার। পারবেন ইনশাল্লাহ? যদি এটুকু পারি তাহলে আমি এরপর আলোচনায় আসি। নেক্সট 23 নাম্বার শেষ। CH3CN যৌগে কতটি সিগমা এমন পাই বন্ধন আছে? তাহলে আমি একটু আগে সিগমা এমন পাই বন্ধনের নিয়ম কানুন শিখাইছি। এটা হচ্ছে 25 নম্বর এমসিকিউ মেবি। এটা হচ্ছে কত নম্বর এমসিকিউ দেখেন? না, 24 নম্বর এমসিকিউ। তাহলে 24 নম্বর এমসিকিউ আসেন সলভ করি। কি বলেছে? CH3CN এখানে কতটি কি আছে আসেন করি। এটা সুন্দর ভাঙেন। এখানে কয়টা হাইড্রোজেন আছে? 1 1 1, 3টা হাইড্রোজেন আছে। আমি কি বলেছিলাম? এটা একটা কি যৌগ? এলিফেটিক যৌগ। এলিফেটিক যৌগের ক্ষেত্রে আমি কি বলছিলাম? সিগমা বন্ধনের সংখ্যা হবে পরমাণুর সংখ্যা -1। তাহলে এখন পরমাণু কয়টা আছে? 3 1 3 4 4 আর 2 6। তাহলে 6 - 1 সমান কত হবে? 5। আর এখানে ত্রিবন্ধন আছে না? ত্রিবন্ধনের মধ্যে কয়টা পাই বন্ধন? এই ত্রিবন্ধনের মধ্যে পাই বন্ধন কয়টা বলছিলাম? 2টা। আর দ্বিবন্ধনের মধ্যে পাই বন্ধন কয়টা বলছিলাম? একটা। তাহলে এখানে সিগমা এমন পাই বন্ধনের সংখ্যা হবে যথাক্রমে 5 এবং 2। তাহলে আনসারও তাই।
5 এবং 2। এবার আসেন 25 নাম্বার এমসিকিউ। 25 নাম্বার এমসিকিউ আসেন, 25 নাম্বার এমসিকিউ সলভ করে আসেন। ইথানোয়িক অ্যানহাইড্রাইটের সংকেত কোনটি? আচ্ছা, ইথানোয়িক অ্যানহাইড্রাইট বলছে, ইথানোয়িক অ্যানহাইড্রাইট। প্রথমত আমার অ্যানহাইড্রেট জানা লাগবে, তারপর হচ্ছে ইথানোয়িক অ্যানহাইড্রেট। এটা একটা জৈব অ্যাসিডের জাতক যদিও। সো আসেন আমরা হচ্ছে অ্যানহাইড্রেটের ব্যাপারটা একটু খেয়াল করি। অ্যানহাইড্রেটের ব্যাপারটা কেমন? এটা হচ্ছে 25, তাহলে 25 নাম্বার এমসিকিউ। অ্যানহাইড্রেট, অ্যানহাইড্রেট তাই না? আচ্ছা, অ্যানহাইড্রেটের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে হোল টু ও দেখতে পাই, সাথে হচ্ছে আমাদের আর আর যুক্ত থাকে, আর গ্রুপ যুক্ত থাকে, ঠিক আছে? এদের একটা আর গ্রুপ যুক্ত থাকে, এদের একটা আর যুক্ত থাকে। তাহলে এটাকে আমি সুন্দর করে এখন ভেঙে দেখাবো তোমাকে। তাহলে এখানে কি একটা আর গ্রুপ আছে না? আছে। আমি আবার লিখবো কি সিইউ, সিও আমি দুইটা পাচ্ছি কিনা দেখবো। তাহলে আমি লিখছিলাম কি আর সিইউ হোল টু ও আর। তাহলে আমি শেষে একটা আর পাইছি, এই যে শেষে একটা আর পাইছি। তাহলে দুইটা সিও লিখে ফেলছি, আরেকটা ও আছে না, এই যে আরেকটা ও। বাস, এটা হচ্ছে আমাদের কার্যকরী সংকেত। তাহলে আমি এটাকে এবার সুন্দর করে লিখি, এটাকে আমি সুন্দর করে লিখি আর সিও, এই অক্সিজেনটাকে দিলাম। আচ্ছা, এটাকে আমি একটু পরে এড করি। সিও, এখানে একটা অক্সিজেন এক্সট্রা আছে না, সেই এক্সট্রা অক্সিজেনটাকে এখানে নিয়ে বসালাম, অর্থাৎ এখানে যে এক্সট্রা অক্সিজেন ছিল সেটাকে আমি বসালাম। বাকি থাকলো কি আর। যেহেতু বলছে আমাকে ইথানোয়িক অ্যানহাইড্রেট, ইথানোয়িক মানে 2 কার্বন, তাই আমি এখানে দেবো CH3, সি ডাবল সিও CH3। বাস, এটা হচ্ছে কার সংকেত? ইথানোয়িক অ্যানহাইড্রেটের সংকেত, ইথানোয়িক অ্যানহাইড্রেটের সংকেত। বাস, হয়ে গেল। এটা হচ্ছে 25 নাম্বার হয়ে গেল। এবার চলে আসেন নিচের কোনটি অগ্রগণ্যমূলক। এই অগ্রগণ্যমূলক এখানে সবগুলো লেখা আছে। প্রথমে হচ্ছে কি অ্যাসিড, এরপর হচ্ছে কি অ্যাসিড হ্যালাইট, অ্যাসিড অ্যামাইট, ঠিক আছে? সবগুলোই লেখা আছে, আছে না? আচ্ছা, আমি তাহলে তোমাকে এখানে একটা কথা বলে রাখি। এটা হচ্ছে 26 নাম্বার। অগ্রগণ্যমূলক যেগুলো, তার মধ্যে সবার উপর আছে কি আমার অ্যাসিড, এরপর আছে হচ্ছে আমার সালফোনিক অ্যাসিড, ঠিক আছে, SO3H, এরপর আছে হচ্ছে আপনার অ্যালডিহাইড, কিটোন, কার্বন কার্বন ডাবল বন্ড, কার্বন কার্বন হচ্ছে আপনার এই ট্রিপল বন্ড, কার্বন কার্বন হচ্ছে আপনার সিঙ্গেল বন্ড। এইটুকু মেজারমেন্ট আপনার মাথায় থাকা লাগবে ভাই, এইটুকু আপনার মাথায় রাখাই লাগবে, আদারওয়াইজ কিন্তু আপনি পারবেন না। এটুকু আপনার মাথায় থাকাই লাগবে, এগুলো খুব কাজে দেয়, এটুকু আপনি মনে রাখবেন অবশ্যই। প্রথম হচ্ছে আপনার অ্যাসিড, সালফোনিক অ্যাসিড, অ্যালডিহাইড, কিটোন, দেন হচ্ছে তোমার এলকিন, এরপর হচ্ছে অ্যালকাইন, এরপর হচ্ছে কি দ্বিবন্ধন। এগুলো হচ্ছে কি মূলক? অগ্রগণ্যমূলক, অগ্রগণ্যমূলক, অগ্রগণ্যমূলক। এছাড়াও আমি এটা বলবো অগ্রগণ্যমূলকের মূলকের যে চার্ট, হ্যাঁ, এই যে চার্ট, এই চার্টটা মূল বই থেকে শিখতে, চার্ট মূল বই থেকে শিখতে বলবো আমি, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আসুন। তাহলে একদম দুইটা জিনিস একদম সহজ, অ্যামাইডের কার্যকরীমূলক, নাইট্রাইলের কার্যকরীমূলক, নাইট্রোসো কার্যকরীমূলক, এই তিনটা জিনিস আমি একসাথে শিখাই দিচ্ছি। আচ্ছা, 26, 27, 27, 28, 29 একসাথে সলভ হয়ে যাবে। 27, 28, 29 একসাথে সলভ হয়ে যাবে। প্রথমে আসেন অ্যামাইডের কার্যকরীমূলক। অ্যামাইড হচ্ছে CONH2, এটা হচ্ছে আপনার অ্যামাইড, 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 সরি অ্যামাইড। আর যদি বলে এমিনের কার্যকরীমূলক, তখন সেটা হয়ে যাবে কি অনলি NH2 বা RNH2। এরপর আসেন নাইট্রাইলের কার্যকরীমূলক, নাইট্রাইল, নাইট্রাইল বা সায়ানাইট একই কথা, উভয়ের কার্যকরীমূলক হচ্ছে CN, এই যে C�BN, এদিকে এক হাত ফাঁকা। নাইট্রোসো, এই যে এটাই হচ্ছে তোমার নাইট্রোসো মূলক, যেটা আমার 29 নম্বরের মধ্যে চাইছে, নাইট্রোসো মূলক, ঠিক আছে? আর আমি আরেকটা বলে দিই, এটা হচ্ছে নাইট্রোসো, ট্রোসো। আমরা এখানে সায়ানাইড লিখছি না, CN, এটাকে যখন আমি উল্টা করে লিখবো, অর্থাৎ যখন আমি N ডাবল বন্ড C লিখবো, N ডাবল বন্ড C লিখবো, তখন এটাকে আমাদের বলতে হবে কি জানেন?
আইসোনাইট্রাইল, অর্থাৎ আইসো মানে প্রায় সমান বা দেখতে সমান বোঝায়, নাইট্রাইলের সমান বোঝায় এটা, তাই এটার নাম হয়েছে কি আইসোনাইট্রাইল। তাহলে এগুলো পারবো। 28, 29, 27, 28, 29 শেষ। এবার 30 নম্বর তো খুবই সিম্পল। কোথায় পাই বন্ধন থাকবে? আমরা বারবার বলি যে অ্যারোমেটিক যৌগের মধ্যে কি থাকবে? পাই বন্ধন থাকবে। তাহলে অ্যারোমেটিক যৌগ বেনজিন, বেনজিনের মধ্যে কি থাকবে? অবশ্যই পাই বন্ধন থাকবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট আসেন। তাহলে আমরা হচ্ছে 30 নাম্বার, 30 নাম্বারের মধ্যে 30 নাম্বার সলভ। 30 নাম্বার, 30 নাম্বারের মধ্যে কি আছে? বেনজিন। এই যে বেনজিন, বেনজিনের মধ্যে কয়টা পাই বন্ধন আছে বলেন? বেনজিনের মধ্যে আপনার পাই বন্ধন আছে হচ্ছে কয়টা? 3টা। আর সিগমা বন্ধন আছে ওই যে C6H6, যতটি পরমাণু ততটি সিগমা, 12টি পরমাণু 12টি সিগমা, শর্টকাট। এবার চলে আসেন প্রোপানন। প্রোপানন কোন ধরনের সমানতা প্রদর্শন করে? প্রোপানন হচ্ছে আপনার টোটোমারিজম সমানতা কি করে? প্রদর্শন করে, যেটাকে আমরা বলতেছি কি কিটো ইনল সমানতা। তাহলে আসেন আমি এটা একটু বলে দিই। এটা হচ্ছে আপনার 31 নাম্বার, 31 নাম্বার। প্রোপানন আছে, মূলত এটা একটা কি কিটোন। সাধারণত অ্যালডিহাইড অ্যান্ড কিটোন এই যৌগগুলো হচ্ছে কি সমানতা প্রদর্শন করে বলেন? এই যৌগগুলো হচ্ছে আপনার কিটো ইনল সমানতা প্রদর্শন করে। তাহলে কিটো ইনল সমানতা যদি প্রদর্শন করে যে হয়, তাহলে এলডিহাইড এবং কিটোন কি করে? কিটো ইনল সমানতা প্রদর্শন করে। আর এই কিটো ইনল সমানতা হচ্ছে ওয়ান টাইপ অফ কি, কোন ধরনের সমানতা বলেন? এগুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ টোটোমারিজম বা টোটোমারিতা। এই টোটোমারিজমের অপর নাম কি বলেন? এই টোটোমারিজমের অপর নাম হলো গতিশীল কার্যকরী মূলক সমাণু। গতিশীল কার্যকরী মূলক সমাণু, গতিশীল কার্যকরী মূলক সমাণু। তাহলে এইটুকু আমরা অবশ্যই অবশ্যই মনে রাখবো। ঠিক আছে, এবার চলে আসি 32 হেক্সিন 3। এটা মূলত কি একটা অ্যালকিন না? এটাও কি মূলত একটা অ্যালকিন। তাহলে 32 সমান 33 এর জন্য আনসার সেম। 32 33 আনসার সেম। 32 এন্ড হচ্ছে আপনার 33, দুইটার জন্য আনসার সেম। কি আনসার সেটা? সাধারণত অ্যালকিন যৌগগুলা জ্যামিতিক সমাণু প্রদর্শন করে। জ্যামিতিক সমাণু কি করে? প্রদর্শন করে। তবে এর কিছু শর্ত আছে, জ্যামিতিক সমাণুর কিছু শর্ত আছে। সেই শর্তগুলো কি কি? নাম্বার ওয়ান শর্ত হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ড থাকা লাগবে, অথবা চাক্রিক যৌগ হতে হবে। পয়েন্ট নাম্বার 1। আর পয়েন্ট নাম্বার 2 হলো ABC ডাবল বন্ড CAB, আমি সংখ্যায় বলি ABC ইকুয়াল টু ক্যাপ অথবা ABC ইকুয়াল টু ক্যাট। এই সমানতা, এই জিনিসটা মেনটেন করতে হবে। এই জিনিসটা মানে কি? এই যে দুইটা উভয় পাশে আছে না, তখন এগুলোকে বলবো আমরা সিস। যদি অল্টারনেট হইতো তখন বলবো কি ট্রান্স। এই যে এই দুইটাকে আমি একই পাশে রাখলাম না, উপরে উপরে, এটাকে বলবো হচ্ছে কি সিস। যদি এটাকে নিচে রাখতাম তখন বলবো হচ্ছে কি ট্রান্স। তাহলে এই শর্তগুলো আমরা বুঝতে পারছি, বাস হয়ে গেল। তাহলে আমাদের এখানে 32 33 সলভ হয়ে গেল। তাহলে 32 নাম্বার সিস ট্রান্স সমাণু বা জ্যামিতিক সমাণু। সিস ট্রান্স সমাণু কি জ্যামিতিক সমাণু, একই কথা। তাহলে জ্যামিতিক সমাণুর একটা অপর নামই হচ্ছে কি সিস ট্রান্স সমাণু। সিস
ট্রান্স সমাণু। তাহলে সিস ট্রান্স সমাণুর একটা অপর নাম হচ্ছে কি জ্যামিতিক সমাণু। ঠিক আছে, এবার নেক্সট চলে আসি হচ্ছে এখানে নিচের কোনটি আলোক সক্রিয় যৌগ। 34 নাম্বার কোয়েশ্চেন দেখি, আপনারা বলেন 34 নাম্বার কোয়েশ্চেন। আলোক সক্রিয় যৌগের ক্ষেত্রে একটা স্পেশাল জিনিস থাকা লাগে, একটা স্পেশাল কার্বন থাকা লাগে, সে কার্বনটার নাম বলেন। আলোক সক্রিয় যৌগের ক্ষেত্রে একটা স্পেশাল কার্বন থাকা লাগে, সেই কার্বনটার নাম বলেন। আলোক সক্রিয় যৌগের ক্ষেত্রে একটা স্পেশাল কার্বন থাকা লাগে, সেই কার্বনটার নাম বলেন। মনে পড়তেছে কারো? মাঝে মধ্যে হচ্ছে মানে এত কোমর ব্যথা হয়ে যায়, প্রায় হচ্ছে আমরা এখন 1.5 ঘন্টার কাছাকাছি আছে লাইভ, ঠিক আছে? 1.5 ঘন্টার কাছাকাছি আছে লাইভ আছে আজকে, মানে আমার 4 ঘন্টা লাগবে, ঠিক আছে? যত ঘন্টাই লাগবে ডাজন্ট ম্যাটার, আমরা হচ্ছে ক্লাস কমপ্লিট করবো, এটা হচ্ছে ম্যাটার। সো আপনারা হচ্ছে ক্লাসটাকে শেয়ার করে দেন। হ্যাঁ, এসি জমতে জমতে হচ্ছে আমার গ্লাস পর্যন্ত ভিজে যাচ্ছে এসির ফ্লোতে। আসো, আলোক সক্রিয় সমান আমরা একটু সলভ করি। আলোক সক্রিয় সমান, সো লেটস সি, এটা হচ্ছে 35 আলোক সক্রিয়। আলোক সক্রিয় কখন হবে? যখন এখানে স্পেশাল কার্বন থাকবে, সেই কার্বন নাম হচ্ছে কাইরাল কার্বন। কাইরাল কার্বন থাকলে সেই যৌগটার নাম হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? আলোক সক্রিয় দেখতে পাই। এখন মনে করেন হচ্ছে কাইরাল কার্বনের সংখ্যার সাথে এই সম্মানী কাইরাল কার্বনের সংখ্যা হচ্ছে n হইলে, n ইকুয়াল টু কাইরাল কার্বন হইলে, n ইকুয়াল টু কাইরাল কার্বন হইলে আমাদের সমানও হবে 2 টু দি পাওয়ার n। n ইকুয়াল টু যদি কাইরাল কার্বন হয় তাহলে সমান হবে কত? 2 টু দি পাওয়ার n সংখ্যক কি হবে? সমান হবে। আচ্ছা ঠিক আছে, এখন আপনি বলেন যে আমরা কাইরাল কার্বন কিভাবে চিনব? কাইরাল কার্বন একটা স্ট্রাকচার আছে। কাইরাল কার্বন কিন্তু আমি যেটা শিখাই, এটাতে কার্বন হয়, কার্বনের চারদিকে 4 রকমের গ্রুপ থাকবে, অর্থাৎ পি, কিউ, আর, এস। তখনই এই কার্বনটাকে বলা হবে কাইরাল কার্বন। তাহলে কার্বন মাঝখানে আছে, তার চারিদিকে কি 4 রকমের ভিন্ন ভিন্ন ডিফারেন্ট কিছু কি আছে, গ্রুপ আছে। তখন এই কার্বনটার নাম কি হবে বলেন? কাইরাল কার্বন। ঠিক আছে, তাহলে আমরা এখন একটা যৌগ দেখবো যেখানে কাইরাল কার্বন আছে কিনা আদৌ দেখবো। এই সবগুলো ভেঙে ভেঙে দেখতে হবে। আমি সময়ের সুবিধার্থে আমি এই যৌগটাকে ভেঙে দেখাচ্ছি। বিউটানল 2 ভেঙে দেখাচ্ছি। আসেন আমরা বিউটানল 2 কে ভাঙি। বিউটানল 2 এটাকে যদি আমি ভাঙি, বিউটানল 2, তাহলে আমি প্রথমে 4টা কার্বন দিয়ে দেবো, যেহেতু বিউটান বলছে। 2 নম্বর কার্বনে কি আছে? অল, তাহলে আমি OH দিয়ে দেবো। আর বাকিগুলো হাইড্রোজেন দ্বারা ফিল আপ করবো। এখানে 3টা হাইড্রোজেন, এখানে 3 হাত ফিল আপ, তার মানে 1টা হাইড্রোজেন, এখানে হচ্ছে আপনার 2টা হাইড্রোজেন, আর এখানে হচ্ছে আপনার 3টা হাইড্রোজেন। আপনি এবার দেখেন এই কার্বনের দিকে তাকান, আপনি এই মাঝখানের এই কার্বনটার দিকে তাকান, যেটাকে আমি লাল করছি। এটার এই দিকে একরকম, এই দিকে একরকম। অর্থাৎ এটাকে আমি আর সুন্দর করে ভেঙে লিখি আপনাদের জন্য। আমি এই হাইড্রোজেনটাকে চাইলে এভাবে লিখতে পারি না, এই হাইড্রোজেনটাকে চাইলে আমি এভাবে লিখতে পারি। তাহলে এখানে এই যোগের এই দিকে একরকম, এটার এই দিকে একরকম, আবার এটার এই দিকে একরকম, এই দেখুন এই দিকে একরকম। তাহলে মাঝখানে যে কার্বনটা আছে এটা চারদিকে 4 রকমের গ্রুপ আছে না? তাই এই কার্বনটাকে আমরা কি বলবো? কাইরাল কার্বন। আর যেখানে কাইরাল কার্বন থাকে সেই যৌগ, যেমন বিউটানল 2, এই বিউটানল 2 কে আমরা কি বলবো? একটা আলোক সক্রিয় সমাণু বিশিষ্ট যৌগ। এবার চলে আসি 35 বিউটিন 2। যেহেতু আমি বলেছি সেম, ওই যে সিস ট্রান্স সমাণু বিউটিন, তাহলে বিউটিনের কথা আসলে কি হবে? এটা বিউটিনের কথা আসলে কি হবে? এই যে বিউটিনের কথা আসলে আপনার এই 36, এটা হবে কোন ধরনের সমাণু? সিস ট্রান্স। সিস
ট্রান্স বা হচ্ছে কি জ্যামিতিক সমাণু। আচ্ছা ঠিক আছে, নেক্সট। এটা খুব ইম্পর্টেন্ট। জৈব অ্যাসিড প্লাস অ্যালকোহলের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? জৈব অ্যাসিড প্লাস অ্যালকোহলের বিক্রিয়ায় এস্টার উৎপন্ন হয়। এটা হচ্ছে আমার 37 এর আনসারটা কি? অ্যাসিড প্লাস অ্যালকোহল থেকে এস্টার উৎপন্ন হয়। তাহলে অ্যাসিড এবং অ্যালকোহল বিক্রিয়া করে কি তৈরি করে? এস্টার তৈরি করে। এটা যেন মাথায় থাকে। আচ্ছা নেক্সট। সর্বনিম্ন কত কার্বন? এটা একটা মুখস্থ রাখতে হবে। সর্বনিম্ন কত কার্বন বিশিষ্ট কাইরাল কার্বন মানে অ্যালকেন কাইরাল কার্বন হিসেবে থাকবে? আনসার হবে কি 7 কার্বন। এটা মাথায় রাখতে হবে। এবং এর বিন্যাসটা আমি দিয়ে দিয়েছি। এই পাশে 3টা, ওই পাশে 2টা, উপরে একটা। ঠিক আছে, তাহলে এটার বিন্যাস হবে হচ্ছে আপনার 38 নাম্বার, যেটা 38 নাম্বার। 38 নাম্বার ক্ষেত্রে বিন্যাস হবে এমন: কার্বন কার্বন কার্বন। এই পাশে 3টা মনে করেন। আমি এখানে অলরেডি কয়টা লিখলাম? 6টা লিখলাম। একটাকে মাথার উপর দিলাম। তাহলে দেখেন এবার এখানে কাইরাল কার্বন কেন হইল? এইদিকে এক রকমের গ্রুপ, এইদিকে আর এক রকমের গ্রুপ। ঠিক আছে, আবার এইদিকে এক রকমের গ্রুপ আর নিচের দিকে এক রকমের গ্রুপ। তাহলে এই জন্য এটাকে বলা হচ্ছে কি কার্বন? কাইরাল কার্বন। তাহলে এই কার্বনটা কোন ধরনের কার্বন? কাইরাল কার্বন। 39। আচ্ছা, গ্লুকোজের সমানতা কাইরাল কার্বন আছে কয়টা? 4টা। এটা মাথায় রাখতে হবে। এখন একটা কথা আছে, ডাইমিথাইল ইথার এবং ইথানল সর্বশেষ কোন ধরনের সমানত? কার্যকরীমূলক সমানত। কারণ এই কথাটা আমি তোমাকে একটু আগে বলছি। 38-এর আনসারটা যেমন এখানে সিরিয়াল মিস্টেক হয়েছে। 37 কোনটা সলভ করলাম? 37 এটা। তাহলে এটা 36 ছিল, এটা 35 ছিল। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। এটা ছিল 35, এটা হলো তোমার 36, এটা হইল 37, আর এখন বলবো হচ্ছে 38। 38 কি? খেয়াল করো, ডাইমিথাইল ইথার এবং ইথানল পরস্পর কোন ধরনের সমান? এটা হচ্ছে কার্যকরীমূলক সমান। এটা আমি একটু আগে বলছি। এটা হচ্ছে তোমার কার্যকরীমূলক সমান। কার্যকরীমূলক সমান, এটা আমি একটু আগে বলছি। তাহলে এটা কত নম্বর কোয়েশ্চনে বলছি দেখা দিচ্ছি। এটা হচ্ছে, তুমি এই স্লাইডটা আবার দেখবা, সেটা হচ্ছে আমরা 23 নম্বর এমসিকিউর সাথে বলছি। এটা 23 নম্বর এমসিকিউর ব্যাখ্যার মধ্যে বলছি। আচ্ছা ঠিক আছে, এবার চলে আসে 39-এর মধ্যে এটা আপনাকে হচ্ছে গ্লুকোজের টোটালি কার্বন আছে হচ্ছে আপনার 6টা। তার মধ্যে কাইরাল কার্বন আছে কয়টা জানেন? 4টা। ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে। এটা আমি এখন বিন্যাস দেখাতে গেলে অনেক সময় চলে যাবে। 39 নাম্বার যেটা, তাহলে 39 নাম্বার এই যে গ্লুকোজের সংকেত C6H12O6, এখানে কাইরাল কার্বন কয়টা আছে বলেন? 4টা। আর এই গ্লুকোজের সমানও হইল 2^4 = 16টা। আচ্ছা, এবার চলে আসুন 40। নিচের কোন যৌগটিতে কাইরাল কেন্দ্র বা অপ্রতিসম কার্বন থাকবে? সেম, এগুলো সবগুলো ভেঙে ভেঙে লিখতে হবে। ঠিক আছে, এখানে কয়টা কাইরাল কার্বন চাইছে? 2টা। তাহলে আমি এখানে ব্যাখ্যার মধ্যে অলরেডি দিয়ে দিলাম। এখানে আছে কয়টা? একটা। এখানে আছে কয়টা? 2টা। এখানে আছে একটাও নাই। এখানে কিন্তু কয়টা আছে? একটা আছে। আমি একটাকে দেখাইছি। তাহলে 40 নাম্বার। তাহলে 40 নাম্বার কোথায় ভেঙে দেখালাম? এই যে 35 নাম্বারের মতো। 40 নাম্বার এমসিকিউটা হুবহু কার মতো? 35 নাম্বারের মতো। তাহলে 40 নাম্বার এমসিকিউ 35 এমসিকিউর অনুরূপ। আচ্ছা ঠিক আছে, এবার চলে আসেন 41 নাম্বার। কাইরাল কেন্দ্র বিশিষ্ট 1 ডিগ্রি অ্যালকোহল কোনটা? এটাও সেম। এটাকে আমি 40 41 দুইটা লিখে রাখি। 40 নাম্বার 41 নাম্বার, এগুলো হচ্ছে 35 নাম্বার এমসিকিউর মতো। আবার আসছে 42 নাম্বার আসছে 43, এগুলো সব মিলে যাচ্ছে এখন। হ্যাঁ, 42 43 44 সব মিলে যাচ্ছে। আচ্ছা, আমি আগে 42টা বলে ফেলি এখানে সাথে হচ্ছে 42। এবার আসো 43 নাম্বার এমসিকিউ। 43 নাম্বার এমসিকিউ, টোটোমারিতা কার ক্ষেত্রে দেখবা? টোটোমারিজম দেখা যায় কার ক্ষেত্রে? অবশ্যই কিটোনের ক্ষেত্রে। আমি এটা বলেছি। এটা আমি কত নাম্বার এমসিকিউতে বলছি? নিশ্চয়ই 23 নাম্বার বা সামথিং, তো একটা বলছি আমি এটা।
না 23 নম্বর না, এটা আমি বলছি একটু আগে বলছি, টোটোমারিজমের কাহিনীটা একটু আগে বলছি আমি। এই যেখানে বলছি 31, 43 নম্বর এমসিকিউটা হচ্ছে 31 এমসিকিউ এর মতো ব্যাখ্যা। ঠিক আছে, 43 নম্বর শেষ। এবার আসলে 44 নম্বর। CS3 CU CS3 এটা টোটোমার কি হবে, এটা আমি ভেঙে দেখাচ্ছি তোমাকে। এটা কত নম্বর? 44 নম্বর। CS3 CO CS3 এটাকে আমি ভেঙে দেখাই। প্রথমে আমি CS3 কে রাখলাম, এই CO কে এখানে রাখলাম, রেখে হচ্ছে এটাকে আমি ভাঙলাম, এভাবে ভাঙলাম, এভাবে ভাঙলাম। এরপর এখানে কাহিনী কি হয়, এই হাইড্রোজেনটা চলে আসে এর কাছে, এই দ্বিবন্ধনটা চলে আসে এর কাছে। তাহলে এখান থেকে আমি কি দেখতে পাই? এখান থেকে আমি দেখতে পাই CH3 এর জায়গায় CH3 থাকে, এই C এর জায়গায় হয়ে যায় OS, এখানে সিঙ্গেল বন্ডটা হয়ে যায় ডাবল বন্ড, এটা হয়ে যাবে কি CH2। তখনই এখানে আমি একই সাথে অল এবং ইন একসাথে দেখতে পাই, তাই এটাকে বলা হয় একসাথে কি সমান? ইনল সমান। ইনল সমান, তখন আমি এটাকে বলতেছি কি সমান? ইনল সমান। তাহলে এটার নাম কি হবে বলেন? এই যে ইনল সমান। আচ্ছা, এবার আসুন 45 নাম্বার। C3H6O সম্ভাব্য সমাণু কয়টা? 3টা। 45 46 আপনাকে মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, 45 46 45 এবং হচ্ছে কি 46, এগুলো হচ্ছে সমাণু 3টা করে, এগুলো সব ভেঙে ভেঙে দেখতে হবে। এবার চলে আসুন হচ্ছে তোমার 47 47 47 47 নাম্বার এমসিকিউ। 47 এমসিকিউটা কি বলছে? 47 এমসিকিউতে বলছে ক্লোরালের সংকেত কি? ক্লোরালের সংকেত একদম সহজ, CCl3 CHO। এটাকে আমরা অনেক সময় এভাবে Cl3 CHO এভাবে লিখতে পারি, এটাও যা কথা এটাও সেম কথা। ঠিক আছে, ক্লোরালের সংকেত। এবার কার সংকেত? ক্লোরাল, ক্লোরাল, ক্লোরালের সংকেত। আচ্ছা ঠিক আছে, এবার আসুন হচ্ছে 48 অ্যালকেনের সাধারণ সংকেত, এটা তো আমি বলেছি। কিটোনের সমান, এটাও বলেছি। 48 49 আগে বলছি। টারশিয়ারি অ্যালকোহল, এটাও আমি একটু আগে বলছি। 51 একসাথে বলছি। বেনজিন বলে প্রতিস্থাপক, ওই যে বেনজিন বলে প্রতিস্থাপক যুক্ত থাকলে, দুইটা প্রতিস্থাপক থাকলে 3টা সমান। আচ্ছা যাই হোক, আমি পরে দেখাচ্ছি। তবে 48 49 50 51 এগুলো আমি বলছি। তাহলে 48 নম্বর, 49 50 এবং হচ্ছে কি 51, এগুলো প্রিভিয়াস স্লাইডে বলা হয়েছে, প্রিভিয়াস স্লাইডে বলছি আমি। আচ্ছা ঠিক আছে, এবার আসুন হচ্ছে 52 নম্বর এমসিকিউ। 52 হচ্ছে বেনজিন বলয়ে দুইটি প্রতিস্থাপক থাকলে, বেনজিন বলয়ে দুইটা প্রতিস্থাপক যুক্ত থাকলে যৌগের সমাণু কয়টা হবে? আনসার হবে কয়টা? 3টা। কার্বন আয়ন, এগুলো তো একদম সহজ। এই যে কার্বন আয়ন হচ্ছে CH3, এটা হচ্ছে কার্বোক্যাটায়ন। ঠিক আছে, এরপর আমি ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল নিয়ে কথাবার্তা বলবো। কার্বন আয়নের সংকেত আমি লিখে দিচ্ছি 52। এটা কত নম্বর? 52 আমি তারপরে একটু বেসিক বলে দিই। এটা যদি আমাদের বেনজিন হয়, এই জায়গাটাকে বলা হয় তোমার প্যারা পজিশন, প্যারা, এটাকে বলা হয় তোমার প্যারা। এগুলোরে বলা হয় তোমার অর্থ, এটাকে বলা হয় তোমার অর্থ। আর বাকি থাকলো দুইটা জায়গা, এটা এটা, এটাকে বলা হয় তোমার মেটা পজিশন, এটাকে বলা হয় তোমার মেটা পজিশন। সক্রিয়তা কেমন? সক্রিয়তা প্রথমে হবে হচ্ছে তোমার অর্থপ্যারা সমাণু, অর্থপ্যারা সমাণু সক্রিয়তা সবচেয়ে বেশি। দেন হচ্ছে আপনার কার সমাণু, এরপর হচ্ছে তোমার বেনজিন, দেন হচ্ছে আপনার মেটা সমাণু। তাহলে আমি এটা কিসের একটা সিকোয়েন্স বললাম? এটা হচ্ছে সক্রিয়তার সিকোয়েন্স বললাম।